আমাকে যখন অনেকে কোশ্চিন করে যে স্যার আমার ম্যাথ নিয়ে সমস্যা, এখন কি করব বলেন। দেখেন কোশ্চিনের প্যাটার্ন দেখেন। সেই ছেলেটা কখনো হচ্ছে জবের কোনো কোশ্চিন নিয়ে তার কোনো ধারণা নাই, সে কোনো কোশ্চিনও হাতে নেয় নাই, সে কোনো ধরনের কোশ্চিনের সলিউশনের পথেই সে আগায় নাই। সে চিন্তা করতেছে যে ছোটোবেলায় আমি ম্যাথ পারতাম না, আমি শুনছি যে এই ধরনের ম্যাথগুলো এখন জবের পরীক্ষাতে চলে আসে, তাহলে এখন স্যার আমার তো ম্যাথের অবস্থা খুব খারাপ, আমি এখন কি করব বলেন। এইটা একটা কোশ্চিন। আর আরেকটা কোশ্চিন দেখেন, যে ছেলেটা মোটামুটি একটু কোশ্চিনগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে যে ব্যাংকের পরীক্ষার কোশ্চিনগুলো কেমন হয়, গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চিন কেমন হচ্ছে, প্রাইভেট ব্যাংকের কোশ্চিনগুলো কেমন হচ্ছে ম্যাথের, এই ছেলেটা কোশ্চিনটা নিয়ে ঘাটাঘাটি করার পরে আমাকে এসে কোশ্চিন করতেছে যে স্যার প্রবাবিলিটি নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে, আমার কোঅর্ডিনেট জিওমেট্রিগুলো নিয়ে একটু বিপদের মধ্যে স্যার পড়ে যাচ্ছে, কি করা উচিত আমার এখানে, আমার স্পিডের অঙ্কগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে, স্যার বীজগণিতের রুলসগুলো আমি মনে রাখতে পারতেছি না, কিভাবে আমি মনে রাখতে পারি। দেখেন প্রথম ছেলেটার কোশ্চিন আর দ্বিতীয় ছেলেটার কোশ্চিনের মধ্যে ডিফারেন্সটা কোথায়। প্রথম ছেলেটা আমাকে কি বলছিল, আমাকে সে এসে বলতেছে ম্যাথের সমস্যা আছে স্যার, এখন আমি কি করব। এটা একটা কোশ্চিন। আর আরেকটা কোশ্চিন হচ্ছে যখন আপনি স্পেসিফিক আমাকে বলতেছেন যে স্যার এই চ্যাপ্টারগুলোতে আমার একটু প্রবলেম হচ্ছে, আমি এখন স্যার কি করতে পারি এখানে। তাহলে দেখেন এই দুইজনের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে আপনি যখন খানিকটা জেনে কারোর সঙ্গে কথা বলতে যান তখন এই জায়গাটায় এই কথাগুলোর টোন যেরকম ক্রিস্টাল ক্লিয়ার স্পেসিফিক থাকে, ওই রকম আমাদের জন্য উত্তর দেওয়াটাও একটু স্পেসিফিক হয়ে যায়। আপনি যখন স্পেসিফিক বলতেছেন যে প্রবাবিলিটি নিয়ে সমস্যা, তখন আমি আপনাকে জায়গাগুলো দেখাইতে পাচ্ছি, ভাই এই জায়গাগুলোর জিনিসটা একটু পড়েন, ওই জায়গাটার বেসিকটা একটু দেখেন, তাহলে আপনার প্রবাবিলিটির পার্টটা কমপ্লিট হয়ে যাবে। পৃথিবীর কোনো বই কিন্তু বাইবেল না, ঠিক আছে, যে এই বইটা পড়লেই আপনার সব ম্যাথ হয়ে যাবে, ওই বইটা পড়লেই আপনার এখান থেকে সব চাকরির পরীক্ষার কোশ্চেন চলে আসবে, বিষয়টা কিন্তু এরকম না। এই জন্য আমাদের ডেফিনেটলি বাসায় কি করা উচিত, একদম ইনিশিয়াল স্টেজে প্রিভিয়াস কিছু ব্যাংকের অন্তত কোশ্চেনগুলো দেখা উচিত, আমাদের অবশ্যই দেখা উচিত প্রিভিয়াস কোশ্চেনগুলো। তাহলে কি হবে ভাই, আপনার কোশ্চেন সম্পর্কে একটা ধারণা চলে আসবে। আমরা যখন ক্লাসে একদম মূল ক্লাসগুলোতে যখন লেকচার ধরে যখন কথা বলি যে এই যে পার্সেন্টেজ, ভাই এইরকম কোশ্চেন কিন্তু অমুক ব্যাংকে আসছে, অমুক সালের পরীক্ষাতে চলে আসছে, তখন দেখবেন আপনার একটা সেন্স কাজ করে, ও আচ্ছা তাই তো, হ্যাঁ এরকম কোশ্চেন আমি দেখছিলাম। আরেকটা জায়গার সেন্স ভালো কাজ করে, সেটা হচ্ছে আপনি যখন বাসায় ট্রাই করতেছেন দেখতেছেন যে লস প্রফিটের অঙ্কগুলোতে আপনি কেন জানি একটু তালগোল পাকাই ফেলতেছেন, খুব স্মুথলি রেজাল্ট আসতেছে না, তখন যেই দিন লস প্রফিটের চ্যাপ্টার শুরু হচ্ছে তখন আপনার মাথার মধ্যে ক্লিক করবে, আরে এই চ্যাপ্টারটাই তো আমার দরকার, এই চ্যাপ্টারে আমি বাসায় করতে গিয়ে আমার প্রবলেম ফেস করছি আমি, তাহলে ডেফিনেটলি আজকের ক্লাস থেকে আমি আমার প্রবলেমের সলিউশনগুলো স্যারদের কাছ থেকে হচ্ছে আমি পাবোই ইনশাল্লাহ। এই যে দেখেন আগে থেকে যে ক্লাসের প্রতি আপনার ডেডিকেশন আছে কিনা, বা এই ক্লাসটা আপনার লাগবে কিনা আপনি কিভাবে জানেন। আপনার কি ক্ষুধা না লাগলেও কখনো রেস্টুরেন্টে আপনি যান না, সাধারণত আমরা কি করি, যখন ক্ষুধা লাগে তখনই তো আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন। তাহলে আপনি আমাদের কাছে আসবেন কখন, আপনার ক্ষুধাটা তো আগে থাকতে হবে, আপনার প্রবলেমের জায়গা তো ফাইন্ড আউট করতে হবে যে আপনার প্রবলেমের জায়গাটা কোথায়। এই ফাইন্ড আউট করার জন্যে এইরকম কোনো ডায়াগনস্টিক সেন্টার নাই যে এখানে যায় ব্লাড টেস্ট করলে আপনাকে বলে দিবে যে এই আপনার কিন্তু পার্সেন্টেজের অবস্থা খারাপ, আপনার জ্যামিতির অবস্থা ভয়ঙ্কর, আপনার বীজগণিতের অবস্থা তো রসাতলে চলে গেছে। এইরকম কোনো ডায়াগনস্টিক সেন্টার নাই যে আপনার ব্লাড টেস্ট করে এই রিপোর্টগুলো আপনাকে দিয়ে দিবে। তাহলে এই টেস্ট কিভাবে করতে হবে, এই টেস্ট আপনাকেই করতে হবে। এবং এইটা কেমনে করবেন, এইটার জন্য প্রিভিয়াস কোশ্চেন আপনাকে দেখতে হবে। ডেফিনেটলি আপনাকে প্রিভিয়াস অন্তত 5 থেকে 7টা 10টা ব্যাংকের যখন আপনি কোশ্চেন দেখবেন একটা ওভারঅল ধারণা চলে আসবে ব্যাংকের কোশ্চেনের প্যাটার্ন কেমন হয়, এইটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তখন ক্লাসগুলো করতে ভাই আপনার কাছে খুব ভালো লাগবে, কারণ ততদিনে আপনার প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা চলে আসছে। এই ধারণাটা কেউ আপনাকে মুখে বলে বুঝাই দিতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত নিজে আপনি ওই কোশ্চেনগুলোর ভিতরে ইন না করবেন, ওই কোশ্চেনগুলোর সঙ্গে আপনি রিলেটেড না হবেন, ততক্ষণ পর্যন্ত কেউ এই কাহিনীটা কাকে দিয়ে আপনি বুঝাই নিতে পারবেন না। যতই আমি বলি আমি বুঝাইতে পারবো না, আপনাকেই ফেস করতে হবে এই জায়গাগুলো। এইটা কি বোঝা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন, এটা কি বোঝা যাচ্ছে কথাগুলো? লুৎফা থ্যাংক ইউ, সানজানা থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা বোঝা যাচ্ছে। এইবার আসেন আমরা একটু মূল গল্পের দিকে চলে যাই, আমরা একবারে পড়াশোনার দিকে একটু কাজ করব আজকে। একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন যে আমরা ব্যাংকের পরীক্ষার কোশ্চেনের কথা যখন বলতেছি তখন আমাদের এই কোশ্চেনগুলোর সোর্সগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। যেমন সাধারণত আমরা ধরেই নেই যে আমাদের বিসিএস এর ম্যাথগুলো মানেই হচ্ছে ক্লাস 9, 10, 11 এই স্ট্যান্ডার্ড আমরা ধরেই নেই,
কিন্তু ব্যাংকের পরীক্ষার সাধারণত দেখা গেছে যে বড় একটা অংশ হচ্ছে আপনার জিআরই বা জিম্যাট বা স্যাট এই বেসমেন্টের কোশ্চেনগুলো থেকেই হচ্ছে ব্যাংকের কোশ্চেনগুলোর আপনার সোর্সগুলো। অর্থাৎ যারা ব্যাংকের কোশ্চেন তৈরি করতেছে, সেটা বিআইবিএম হোক, আইবিএ হোক, আর্টস ফ্যাকাল্টি হোক, যে ডিপার্টমেন্টই হোক, এই জোন হোক, যাই হোক না কেন, তাদের কাজটা কি? তারা কি রাত জেগে জেগে কোশ্চেন বানায়? না, তারা কোশ্চেন পিক করে ভাই। এই ধরনের জায়গাগুলো থেকেই তারা কোশ্চেনগুলো পিক করে এখানে। এখন এই জায়গাটাই আমরা যখন প্রথম ম্যাথগুলোকে হাতে নেই, তখন আমাদের মাথায় তিনটা সেগমেন্ট কিন্তু কাজ করে। খেয়াল করে দেখেন, একটা হচ্ছে অ্যারিথমেটিক সেকশন, একটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক সেকশন, আরেকটা হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল সেকশন। তিনটা পোর্শন, যেটাকে আমরা সাধারণত বাংলায় কি বলে থাকি, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। এইটি হচ্ছে তিনটা পোর্শন। এই তিনটা পোর্শন থেকে সাধারণত দেখা যায় যে এক একটা জোনের এক এক রকম কিন্তু কি থাকে, ভালো লাগা থাকে। যেমন আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করলে সাধারণত বীজগণিতের উপরে জোরটা একটু বেশি থাকে, আবার আইবিএ বিআইবিএম কোশ্চেন করলে দেখা যায় যে পাটিগণিতের উপরে জোরটা একটু বেশি থাকে। এইরকম আমরা যখন ক্লাসগুলোতে একদম মূল ক্লাসগুলো যখন করব লেকচার ধরে ধরে, তখন প্রত্যেকটা লেকচারকে সমানভাবে গুরুত্ব দিয়েই কিন্তু আমরা পড়াশোনা করব। বিষয়টা এরকম না যে অমুক চ্যাপ্টার, প্রবাবিলিটি চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন কম আসে তাহলে এখানে কম গুরুত্ব দিলাম। বিষয়টা এরকম না। আমরা যখন পড়ব প্রত্যেকটা চ্যাপ্টারকে সমানভাবে গুরুত্ব দিব এবং ধরেই নিব যে এখান থেকে একটা কোশ্চেন আসবে। এই চিন্তা করেই কিন্তু আমরা একটু পড়াশোনা করব। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস একটু খেয়াল করবেন যে আমাদের যে ম্যাথের লেকচারগুলো সাজানো আছে, এই লেকচারগুলো কিন্তু আমরা আমাদের মতন করে ইচ্ছা মতোভাবে কিন্তু সাজাই নেই। এই সাজানোরগুলোর পেছনেও কিন্তু ব্যাক এন্ডে আমাদের কিছু লজিক্যাল কাহিনী আছে। যেমন আমাদের প্রথম চ্যাপ্টারটা একটু খেয়াল করে দেখবেন যে কি আছে, পার্সেন্টেজ। ঠিক আছে, এখন কোশ্চেন পার্সেন্টেজ কেন? এটা কি ইন্টারেস্ট দিয়ে কাজ করা যাইতো না? হ্যাঁ যাইতো। শুরু আমরা কি এটা এভারেজ দিয়ে শুরু করতে পারতাম না? তাও পারতাম। কিন্তু এই পার্সেন্টেজটা কেন 1 নাম্বার লেকচার, সেটার পিছনে লজিকটাও এবারে একটু দেখে নেন। যেমন ম্যাথের যতগুলো আমাদের লেকচার আছে, এই লেকচারগুলোর মধ্যে একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন যে একটা লেকচারকে আমরা সাধারণত বলে থাকি যে এটা হচ্ছে আমাদের মাদার লেকচার, মাদার টপিক, এরকম সাধারণত বলে থাকি। আর সেই চ্যাপ্টারটাই হচ্ছে এই পার্সেন্টেজ। এখন কোশ্চেন হচ্ছে কেন এটাকে আপনারা এত ইম্পর্টেন্স দিচ্ছেন, কারণটা কি পার্সেন্টেজকে? খেয়াল করে দেখেন এবারে কি কারণে আমরা এইটাকে এত ফোকাস করি। কারণ আপনি যখন প্রফিট লসের চ্যাপ্টারে যাবেন, প্রফিট লস, লাভ ক্ষতির চ্যাপ্টারে, খেয়াল করে দেখেন এইটার একটা বড় অংশ কিন্তু ইউজ হয় পার্সেন্টেজে। 20% মার্ক আপ করা হয়েছে, 30% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 10% লস হয়েছে, 50% প্রফিটে বিক্রি করছেন। দেখেন এই তথ্যগুলো কিন্তু রিলেটেড কার সঙ্গে? লস প্রফিটের চ্যাপ্টারের সঙ্গে। বাট ক্যালকুলেশন কিসের? পার্সেন্টেজ। তার মানে আপনার পার্সেন্টেজে যদি দুর্বলতা থেকে থাকে, আপনার এই চ্যাপ্টারের ক্যালকুলেশনেও আপনার সময় বেশি লাগবে ডেফিনেটলি। আবার একটু খেয়াল করেন ইন্টারেস্টের অঙ্ক। ইন্টারেস্ট, আপনি যখন ইন্টারেস্টের অঙ্কে যাবেন তখন দেখেন এইটার একটা অংশ কিন্তু আপনার কাজ হয় হচ্ছে পার্সেন্টেজ বেসমেন্টে। সেটা কোনটা? ইন্টারেস্ট রেট। 10% অ্যানুয়াল ইন্টারেস্ট, 12% সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, আপনার 5% কোয়ার্টারলি ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, 3% মান্থলি ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। দেখেন ইন্টারেস্ট রেটগুলোর কিন্তু একটা অংশ ইউজ হচ্ছে কিসে? পার্সেন্টেজে। চ্যাপ্টার কিন্তু ইন্টারেস্ট, কিন্তু আপনার একটা অংশ ইউজ হচ্ছে কিসের? পার্সেন্টেজে। তার মানে পার্সেন্টেজ এখানেও লাগতেছে। এটা ছাড়া পার্সেন্টেজে আপনি যদি ক্যালকুলেশনে দুর্বলতা থেকে থাকে, এখানেও আপনার কি হবে? বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন, সময় বেশি লাগবে। আবার একটু খেয়াল করে দেখেন আপনার মিক্সচার বেসমেন্টের কিছু কিছু চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলোর কোশ্চেনও হচ্ছে আপনার পার্সেন্টেজ বেসমেন্টে। যেমন ধরেন বলা হইলো যে আমার মানে এতটুকু একটা মিক্সচার আছে যার মধ্যে পানি আছে 10%, এর মধ্যে আরও কতটুকু পানি মিশাইলে 10% বেড়ে 20% হয়ে যাবে। অঙ্ক কি পার্সেন্টেজের? না, অঙ্ক তো ইকুয়েশনের, মিক্সচারের, কিন্তু ক্যালকুলেশন কিসের? পার্সেন্টেজ। পার্সেন্টেজ এখানেও লাগতেছে। শুধু পাটিগণিতের কথা কেন বলতেছেন? আপনি একটু খেয়াল করে দেখেন যে ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামের অঙ্কগুলোর কথা মনে পড়ে না? যে বাংলায় পাস করছে এতজন, ইংলিশে এতজন, উভয় বিষয়ে এত। এইরকম কি কোশ্চেন আসছে না যে বাংলায় পাস করছে 20%, ইংলিশে 30%, উভয় বিষয়ে এতজন, তাহলে বলেন ফেল করছে কতজন, বা টোটাল স্টুডেন্ট আছে কতজন? আপনি অঙ্ক করতেছেন ভেন ডায়াগ্রাম, কিন্তু ক্যালকুলেশন কিসের চলে আসছে? ক্যালকুলেশন চলে আসছে পার্সেন্টেজের। তার মানে পার্সেন্টেজ লাভ দিয়ে আবার কোথায় চলে গেছে? বীজগণিতের পার্টের মধ্যেও চলে গেছে। আবার একটু খেয়াল করেন শুধু এখানে কেন, জিওমেট্রির কথা চিন্তা করেন। একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য বাড়ানো হয়েছে 20%,
প্রস্থ বাড়ানো হয়েছে 10%, তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বেড়ে যাবে কত পার্সেন্ট? অঙ্ক কিসের? জিওমেট্রির। বাট ক্যালকুলেশন কিসের? পার্সেন্টেজের। তার মানে পার্সেন্টেজ শুধুমাত্র পাটিগণিত না, এ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সবগুলো জায়গায় কেমন করে জানি দৌড় দেয়। আর এই কারণেই আমরা আমাদের প্রথম লেকচারটাই কিন্তু রাখছি হচ্ছে পার্সেন্টেজ, এমনি এমনি করে না। এবং আমাদের যে লেকচারগুলো সাজানো আছে, বিশ্বাস করেন এগুলোর প্রত্যেকটার পিছনে লজিক আছে। কেন 2 নম্বরে এই লেকচার দেওয়া হয়েছে, কেন 3 নম্বরে এটা দেওয়া হয়েছে, 4 নম্বরেই কেন বা ওই চ্যাপ্টারটাই দেওয়া হইল, এগুলোর প্রত্যেকটার পেছনে আমাদের দীর্ঘ দিনের একটা গবেষণার ফলাফল হচ্ছে এইটা, যে কোন চ্যাপ্টারগুলোকে আগে করাইলে পরের চ্যাপ্টারগুলোতে আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে, আপনার ক্যালকুলেশনে হেল্প হবে। এই জিনিসগুলো চিন্তা করেও কিন্তু আমরা নট অনলি শুধু কোশ্চিন, আমরা চ্যাপ্টারের নামগুলো এইভাবে সাজাইছি লজিক্যালি, ইচ্ছা করে নয়। এই জায়গাটা একটু সাবধান থাকবেন সবাই, যে আমরা এলোপাথারি করে কিন্তু এই জায়গাগুলোতে কাজ করব না, একদম গোছায় সুন্দর করে। এবং কোন চ্যাপ্টার করলে কোন চ্যাপ্টারের উপরে প্রভাব পড়বে, তাহলে কোন চ্যাপ্টার আগে করা উচিত, কোন চ্যাপ্টার পরে করা উচিত, এগুলোর প্রত্যেকটার একটা ধারণা নিয়েই কিন্তু আমরা আমাদের লেকচার শিটগুলো সাজানো হয়েছে। এখন আসেন যে অলরেডি বুঝে গেছেন যে কেন হচ্ছে আমরা এই পার্সেন্টেজটাকেই একদম মূল টপিক হিসাবে, মাদার টপিক হিসাবে আমরা বলতেছিলাম, এটার একটা কাহিনী এখান থেকে পেয়ে গেছেন। দ্বিতীয়টা আসেন, আমরা ক্লাসগুলো করব কিভাবে। আমরা ক্লাসগুলো এরকম করে করি না কখনোই যে ধুম করে আগেই চলেন 1 নাম্বার লেকচার, আজকে পার্সেন্টেজের 1 নাম্বার লেকচার, চলেন 1 নাম্বার লেকচারের 1 নাম্বার কোশ্চেন, চলেন পড়া শুরু করে দেই। না, আমাদের প্রথম কাজ হচ্ছে আগে আমরা ওই টপিকটা সম্পর্কে জানি, একটা বেসিক ধারণা নেই, ক্যালকুলেশন করা শিখি, তারপরে আমরা চলে যাই হচ্ছে কোশ্চেনে। আগে আমরা কখনোই কোনো চ্যাপ্টারে ধুম করে কোশ্চেনে যাই না। ওই চ্যাপ্টার সম্পর্কে, ওই চ্যাপ্টারের টপিক সম্পর্কে আমরা প্রথমে আগে একটা বেসিক ধারণা নেই, আমরা ক্যালকুলেশন করা শিখি, তারপরে আমরা চলে যাই সেইটার ক্যালকুলেশনের দিকে, অর্থাৎ কোশ্চেনের দিকে। এবং প্রথমে আমরা করি হচ্ছে এমসিকিউ ওই চ্যাপ্টারের, এবং দ্বিতীয় পোর্শনে করি ওই চ্যাপ্টারটারই রিটেন পোর্শন। আমরা এইভাবেই ধীরে ধীরে একসঙ্গে গোছানোর চেষ্টা করি। এবং আমরা এইরকমও করি না যে আগে এমসিকিউ পার্ট শেষ হোক তারপরে রিটেন, না, এমসিকিউ রিটেন প্যারালাল চলতে থাকে আমাদের। একটা চ্যাপ্টারে এমসিকিউ শেষ হলে পরে হচ্ছে পরের দিনে আপনি দেখবেন যে এটা রিটেন পোর্শন চলে আসছে, আবার আরেকটা চ্যাপ্টারে এমসিকিউ, পরের দিনে হচ্ছে তারই রিটেন। এইরকম করে সুন্দর করে সাজায়ে একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়েই আমরা রেডি হব পরীক্ষার হলে যাওয়ার জন্যে। তাহলে এবারে আসলে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করি এই চ্যাপ্টারটা সম্পর্কে। কোন চ্যাপ্টার? অলরেডি নাম আমরা দেখে ফেলছি, পার্সেন্টেজ। একদম বাচ্চাদের মতন করে আমরা একটু কাহিনীগুলো বোঝার চেষ্টা করব। এখানে যারা আমাদের সঙ্গে কানেক্টেড আছেন তাদের অনেকেই ব্যাকগ্রাউন্ড সায়েন্স, অনেকের আর্টস, অনেকের কমার্স। অনেকের কোশ্চিন থাকে, স্যার আপনি কোন ব্যাকগ্রাউন্ডকে বেস করে পড়াবেন, সায়েন্স, আর্টস নাকি কমার্স? আমরা এই জায়গাটায় কোনো ব্যাকগ্রাউন্ডকে বেস করে পড়াবো না। আমরা ধরেই নিব আপনাদের অবস্থান হচ্ছে 0%, ঠিক আছে? 0 লেভেল থেকে আমরা চিন্তা করব। ধরেই নিব আপনারা পৃথিবীতে কিচ্ছু জানেন না, আজকেই প্রথম পার্সেন্টেজের নাম শুনছেন, ঠিক আছে? এটা ধরে নিয়েই আগাবো। তাতে সুবিধাটা হচ্ছে যাদের খুব ভালো ধারণা আছে তাদের রিভিশন হয়ে যাচ্ছে, যাদের একটু ধারণাটা সম্পর্কে একটু ঝামেলা টামেলা আছে, পূর্ণাঙ্গ ধারণা নাই, একটু ধারণা আছে, ভুলে গেছি, আগে পারতাম এখন মনে নাই, এই রকম যাদের অবস্থান আছে তারাও কিন্তু এই কথাগুলোর মাধ্যমে, এই গল্পগুলোর মাধ্যমে নিজেদের দুর্বলতাগুলো কাটাই নিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা একদম বিসমিল্লাহ বলে পার্সেন্টেজ কি জিনিস সেখান থেকে একটু পড়াগুলো শুরু করে দিই, জানার জন্য ইনফরমেশনগুলো আমরা আগে নিয়ে নিব। দেখেন পার্সেন্টেজ কি জিনিস, এইটা এই শব্দটার ভিতরেই চলে আসছে। দেখেন এটাকে ভাগ করলে মনে হয় 2টা ভাগে আমরা নিয়ে আসতে পারি, একটা হচ্ছে পার আর একটা হচ্ছে সেন্ট, 2টা লেভেলে চলে আসে, পার সেন্ট। পার শব্দটার অর্থ আমরা সবাই জানি যে পারের অর্থটা হচ্ছে আমরা কি জানি, প্রতি, একদম বাচ্চাদের কথাবার্তা। সেন্ট মানে আমরা কি বুঝাই, 100। তার মানে সহজ কথা আমরা পার্সেন্টেজ বলতে কি বুঝাই, প্রতি 100তে কত আসবে। তার মানে কে কততে বললো সেটা আমাদের দেখার বিষয় না, আমরা 100তে কনভার্ট করলে যা পাবো সেটাকেই আমরা পার্সেন্টেজ বলবো। ফর এক্সাম্পল, ধরেন আপনাকে যদি এখন বলা হয় যে আপনাকে এখন আমি 20 টাকা দিলাম, কত টাকা, 20 টাকা দিয়ে বললাম আপনি এই 20 টাকার ভিতরে খরচ করবেন হচ্ছে 5 টাকা। টাকা দিছি কত, 20 টাকা, আর খরচ করতে বলছি কত, 5 টাকা। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি কত পার্সেন্ট টাকা খরচ করার পারমিশন পাইলেন, কত পার্সেন্ট টাকা খরচ করার পারমিশন পাইলেন, তাহলে আপনি কি বলবেন 5%? না। তাহলে দেখেন আমরা ছোটবেলায় কি করতাম, আমরা ছোটবেলায় এইভাবে করতাম যে 20 টাকার মধ্যে খরচ করা যায় 5 টাকা, তাহলে অবশ্যই 1 টাকার মধ্যে খরচ করা যাবে 5/20, তাহলে অবশ্যই আমাদের
100 টাকার মধ্যে খরচ করা যাবে 5/20 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলাম, 5/20 100, 5 কত আসে 25। এই সেই এটাকে তখন আর 25 টাকা না বলে 25% বলি, কারণ 100-তে কনভার্ট করলে যা আসবে তাই পার্সেন্টেজ। এইটা হচ্ছে আমাদের ছোটবেলার একটা তথাকথিত প্ল্যানিং ছিল, আমরা যেটাকে বাংলায় বলতাম ঐকিক নিয়ম, অর্থাৎ ইংলিশে আমরা বলি হচ্ছে ইউনিটারি মেথড। ইউনিটারি মেথড দিয়ে আমরা তখন এইভাবে বের করে বললি যে 20 টাকার মধ্যে 5 টাকা খরচ করা গেলে তার পার্সেন্টেজ হচ্ছে কত, 25%। এই ক্যালকুলেশনগুলোর সংক্ষিপ্ত রূপ এখন আমাদের একটু জানা লাগবে। এই সংক্ষিপ্ত রূপের জন্য আমাদের কিছু গল্প শুনতে হবে, তারপরে আবার এখানে ফিরে আসতেছি যে এইটা কিভাবে আমি মুখে মুখে করতে পারি, বা এইটার একটু ছোট ক্যালকুলেশন কেমন হইতে পারে। সেই দিকে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা গল্প শুনে নেই আগে। যেমন এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটার নামটা কি আমরা সবাই জানি, প্রত্যেকে জানি যে এটার নাম পার্সেন্টেজ। যখন বলা হয় যে এই চিহ্নটার একটা ভ্যালু আছে, একটা মান আছে, এই মানটা কত আপনারা একটু বলেন, তখন আমাদের মধ্যে একটা এলোমেলো এলোমেলো ভাব চলে আসে, ডিফারেন্ট টাইপের অ্যান্সার পেয়ে যায়। এইটার অ্যান্সার অনেকে বলে 0.1, এইটার অ্যান্সার অনেকে বলে 1, এইটার অ্যান্সার অনেকে বলে 100, এইরকম অজস্র অ্যান্সার পাওয়া যায়। তাহলে এই ডাটাটার ভ্যালু আসলে কিন্তু কত চলে আসবে একটু খেয়াল করেন। এইটার ভ্যালু আসবে 1 ডিভাইডেড বাই হচ্ছে 100, শুধু 1ও নয়, শুধু 100ও নয়, ঠিক আছে। দশমিকে বললে কি চলে আসে, 0.01 আসে, 0.1 না, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে কেন এরকম, সেইটারও ব্যাখ্যা শুনে নিব আমরা তো মুখস্থ করব না। যেমন আপনারা একটু খেয়াল করে দেখেন যে 5% এইটাকে ভাঙ্গাইলে আমরা কি লিখতাম ছোটবেলায়, 5 ডিভাইডেড বাই 100 এটাই লিখতাম। আবার 5/100কে দেখেন তো কি লেখা যায়, 5 ইন্টু 1 ডিভাইডেড বাই হচ্ছে 100, এরকম করে লিখতাম। সেখানে তাহলে একটু খেয়াল করে দেখেন এই 5-এর জন্যে 5 আসলো, ভালো কথা। তাহলে 1/100 আসছে আসলে কার জন্যে, এইটা আসছে আসলে এই পার্সেন্টেজ চিহ্নটার কারণে। তাহলে এই পার্সেন্টেজ চিহ্নটার ভ্যালুটাই আমরা বলতে পারি 1/100। তাহলে 1/100-এর সোর্সটা কি বোঝা গেছে কিনা, যে এইটা কেমন করে আসলো, এটা কি ক্লিয়ার, এটা কি বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এইটা বোঝা যাচ্ছে, ফাইন। তাহলে এখন দেখেন আপনাকে যদি এইরকম কোশ্চেন করা হয়, এখন ধরেন এটা আর নাই, আপনাকে বলা হইল যে বলেন তো 3% ভাঙ্গাইলে কি হয়, আমরা খুব সুন্দর করে অ্যান্সার দেই, 3% মানে 3 ডিভাইডেড বাই 100, ডেফিনেটলি অ্যান্সার কারেক্ট। কিন্তু এই কোশ্চেনটাই যদি এখন পরিবর্তন করে বলা হয়, বলেন তো তাহলে 3 ইকুয়াল টু কত পার্সেন্ট হবে, একটু চট করে অ্যান্সার দেন তো দেখি কার কি অ্যান্সার আসে, যে 3 ইকুয়াল টু কত পার্সেন্ট হয়, 3কে পার্সেন্টেজে প্রকাশ করলে কত আসবে আমরা একটু দেখতে চাই। লিবন খান, থ্যাংক ইউ। 0.03, গুড। এই যে একজন অ্যান্সার দিছে দেখেন 0.03%, থ্যাংক ইউ। আর কি কেউ একটু অ্যান্সার দিতে চান? ভাই ভুল হইলে হোক, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, ধরে নেন ভুল হবে, ঠিক আছে, তারপরেও দেন, সমস্যা নাই। ভুল হইলেই ঠিক করার সুযোগ পাবো, ভুল না হইলে তো ঠিক করার সুযোগ পাবো না। থ্যাংক ইউ, একজন একটু সাহস করে অ্যান্সার দিছে 0.03। আর কি কেউ অ্যান্সার দিতে চান? দুই একজন। 3 ইকুয়াল টু কত পার্সেন্ট? টেক্সটে লিখে দেন, টেক্সট লেখেন, টেক্সট লেখেন, টেক্সট লেখেন, টেক্সট লেখেন, হ্যাঁ টেক্সট লেখেন, কথা বলেন না, ঠিক আছে, টেক্সট লেখেন। রহমত আলী, রহমত আলী ভাই, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। 0.003, হ্যাঁ 0.003% নয়েজ আসতেছে, একটু বন্ধ করে দাও। হ্যাঁ এটাও আসছে, গুড। এই যে 3টা অ্যান্সার চলে আসছে অলরেডি। আর কি কেউ দিতে চান? 3 ডিভাইডেড বাই 100 বা 0.03 আছে, গুড। অ্যান্সার এর মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু ডিফারেন্ট টাইপের অ্যান্সার চলে আসতেছে। এইদিকে কে কে দিচ্ছে, কোহিনুর অ্যান্সার দিছে, রত্না রয় অ্যান্সার দিছেন, ঠিক আছে। এইটার অ্যান্সার অবশ্যই আছে, কিন্তু কোশ্চেন সেটা কত, এইটার অ্যান্সার হচ্ছে 300% আসবে। এটা যারা দিছেন ভুল দিছেন, এটাও যারা দিছেন সেটাও ভুল, অ্যান্সার হবে ভাই 300%, ঠিক আছে, 3 ইজ ইকাল টু 300%। এখন আমার কথার বিশ্বাস করা দরকার নেই, আমরা প্রমাণ দেখব। পার্সেন্টেজ উঠাই দিলে ডিভাইডেড বাই কি চলে আসবে, 100, 0.000 কাটাকাটি করলাম 3, তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইডেও 3, রাইট হ্যান্ড সাইডেও 3, 3 ইকুয়াল টু 3, মিলছে কিনা, হ্যাঁ না না মিলছে, বলেন তো মিলছে না?
3 = 3 মিলে গেছে, কিন্তু তার মানে অ্যান্সার কি আসবে? 300% আসবে ভাই, 0.03ও না, 0.3ও না। এখন এই জিনিসটার ব্যাখ্যাটা একটু ভালো করে বুঝে নেন। এইটার ব্যাখ্যাটা তাহলে কি, বা আপনি কি মনে রাখবেন? মূল কথা হচ্ছে এইটা যে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটি পার্সেন্টে পরিণত হয়। এইটা হচ্ছে মূল কথাটা। দেখেন তাহলে বোর্ডে কি লেখা আছে একটু খেয়াল করে দেখেন তো, যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটা পার্সেন্টেজে কনভার্ট হয়। ফর এক্সাম্পল আসেন আমরা একটু এক্সাম্পল বুঝে নেই। যেমন আপনাকে বলা হইলো যে 7 = কত পার্সেন্ট বের করবেন, তাহলে আমরা কি করি? 7 = কত পার্সেন্ট, তাহলে আমরা 7 × 100 করে দিব, তার মানে আমরা বলবো 7 = তাহলে 700%। এখন এটাই যদি বলা হইতো যে বলেন তো তাহলে 0.7 = কত পার্সেন্ট আসবে, তাহলে আমরা কি করতাম? আমরা বলতাম 0.7 × 100, তার মানে আমরা অ্যান্সার দিতাম তাহলে 70%। আমাদেরকে যদি বলা হইতো 1.7 = কত পার্সেন্ট, তাহলে আমরা কি করতাম? আমরা বলতাম 1.7 × 100, তার মানে অ্যান্সার চলে আসতো তাহলে 170%। অর্থাৎ বিষয়টা কি এবার একটু খেয়াল করেন। আমরা এখানে এই যে কোনো সংখ্যা লিখছি না, যে কোনো সংখ্যা, এই যে কোনো সংখ্যা কিন্তু এমনি এমনি লিখি নাই, এইটা লেখার পিছনে একটা লজিক আছে। কি লজিক এটা? যে কোনো সংখ্যা মানেটা কি? যে কোনো সংখ্যা মানে সংখ্যাটা পূর্ণ সংখ্যা হইতে পারে, সংখ্যাটা প্রপার ফ্র্যাকশন হইতে পারে, প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ একের ছোট ভগ্নাংশ, আবার সংখ্যাটা ইমপ্রপার ফ্র্যাকশনও হইতে পারে, অপ্রকৃত ভগ্নাংশ, একের বড় যে ভগ্নাংশগুলো আছে। তার মানে সংখ্যা কেমন সেটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে আপনি কি চাচ্ছেন? শতকরায় প্রকাশ, পার্সেন্টেজে কনভার্ট করা। তাহলে আমাদের কাজ একটাই, 100 দ্বারা গুণন করেন, 100 দ্বারা গুণন করেন, 100 দ্বারা গুণন করেন, তাহলে কাজ কমপ্লিট। এতটুকু কি বোঝা গেছে কিনা একটু বলেন তো আগে, যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটা যে পার্সেন্টেজে কনভার্ট হচ্ছে, এটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই জিনিসটাই আপনারা ভুল করছেন অনেকেই কিন্তু এইটার অ্যান্সারে। আচ্ছা, আপনি সিম্পলি একটা জিনিস চিন্তা করে বলেন তো, সব লজিক টজিক সব বাদ, এমনি সিম্পলি চিন্তা করেন বাচ্চাদের মতন করে। আমরা এখানে পার্সেন্টেজ চিহ্নটা ওঠাইছি কেমনে বলেন তো? পার্সেন্টেজ চিহ্নটা কিভাবে ওঠাইছি? 100 দ্বারা কি করছেন বলেন? 100 দ্বারা কি করছেন? ভাগ করছি। গুড, থ্যাংক ইউ। 100 দ্বারা ভাগ করছেন। তাহলে চিহ্ন ওঠাইতে গেলে যদি 100 দ্বারা ভাগ করা লাগে, তাহলে চিহ্ন আনতে গেলে কি করবেন বলেন তো? এই শেষ। হ্যাঁ, গল্প তো এতটুকুই। এই কথাটাই আমরা শুনতে চাচ্ছিলাম, যে পার্সেন্টেজ চিহ্ন আনতে গেলে 100 দ্বারা যে গুণন করতে হয়, এটাই হচ্ছে মূল কাহিনী। দেখেন ওই কথাটাই লিখছে, আর কিছুই লিখিনি আমি, যে একটা সংখ্যাকে যদি আপনি পার্সেন্টেজে কনভার্ট করতে চান তাহলে 100 দ্বারা গুণন করে দিবেন, কাহিনী শেষ। এবার বলেন লজিকটা কি ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, জিহাদ বলতেছে রাজশাহীতে কবে আসবেন? এই যাবো ইনশাল্লাহ রাজশাহীতে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যাবো, টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে এই কাহিনীটা বুঝে গেছি আমরা। এখন একটু তাহলে বলেন তো, এই যে আমাদের এখানে একটা গল্প ছিল একটু আগে, যে 20 টাকার মধ্যে 5 টাকা খরচ করা গেছিল, তার পার্সেন্টেজ কত? তাহলে দেখেন তো এটা সংক্ষিপ্ত ক্যালকুলেশনটা কি হওয়া উচিত, যে 20 টাকা, এই 20 টাকার মধ্যে খরচ করা গেছে কয় টাকা? 5 টাকা। 20 টাকার মধ্যে খরচ করা যায় 5 টাকা, পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ কেমনে করতে হয়? 100 দ্বারা গুণন করলেই তো পার্সেন্টেজ হয়ে যায়। তাহলে তো গল্প শেষ। 20 দ্বারা 100কে ভাগ করলাম 5, 5 আর 5 গুণন করে দিলাম 25। এই সেই অ্যান্সার হচ্ছে 25%। এইটাই হচ্ছে আসলে আমাদের সংক্ষিপ্ত ক্যালকুলেশনটা ছিল, যেটা আমাদের ঐকিক নিয়মের লাস্ট অংশটা খেয়াল করে দেখেন, ওই একই জিনিসই কিন্তু আসছে। তাহলে এবার বলেন বিষয়টা কি বোঝা গেল কিনা, যে কেন আমরা বলতেছিলাম যে কোনো একটা সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটি পার্সেন্টেজে কনভার্ট হয়। এই লজিকটা কি ক্লিয়ার করা গেল কিনা একটু বলেন। ক্লিয়ার? জি স্যার। ফাইন। তাহলে আমরা একটা জিনিস সবাই ক্লিয়ার, যে আমরা পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করতে পারবো, একটা সংখ্যাকে আমি কনভার্ট করব কিভাবে, এই জায়গাটা আমাদের ক্লিয়ার। ফাইন, ওকে। তাহলে এইবারে আসেন আমরা একটু পার্সেন্টেজের ক্যালকুলেশনগুলো একটু করতে চাই। যেমন ধরেন আপনাকে এরকম বলা হইলো যে 20% অফ 30, অ্যান্সার কত আসবে?
20% অফ কত 30, এইটার অ্যান্সার কত চলে আসবে বের করতে বলা হলো। এখন এইটার ক্যালকুলেশন করলে কেমন চলে আসবে আমরা একটু দেখতে চাই। একদম বাচ্চাদের মতন করে যদি করি তাহলে দেখেন 20% ভাঙাইলে কি হয় 20 ডিভাইডেড বাই 100, 20 ডিভাইডেড বাই 100। এরপরে দেখেন কি আছে অফ। এই অফ শব্দটার অর্থ আমরা সবাই জানি কি হয় এর, অফের অর্থ আমরা জানি এর, এর মানে ম্যাথমেটিক্যালি কি হয় গুণন হয়। তারপরে কে ছিল, তারপরে ছিল হচ্ছে 30, 30 দিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করলে 0 0 0 0 কাটাকাটি করলাম, 3 দোকানে কত চলে আসে 6। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি যে 20% অফ 30, 30-এর 20% করলে অ্যান্সার চলে আসে 6। বলেন তো অ্যান্সার কি আসছে কিনা, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। গুড। এখন আসেন দ্বিতীয় কথা, আমরা পরীক্ষার হলে এই ক্যালকুলেশনগুলো এইরকম করে করব না আজকের পর থেকে, ঠিক আছে? এখানে একটা শর্ত আছে, যদি যদি কখনো এইরকম সিচুয়েশন হয় যে এত পার্সেন্ট অফ এত, এইরকম জায়গায় দুইটা শূন্য পেয়ে যান, এত পার্সেন্ট অফ এত এরকম জায়গায় যদি কি হয় দুইটা শূন্য পেয়ে যান, তাহলে ওই দুইটা শূন্য বাদ দিয়ে যা থাকবে গুণন করলে আপনার কাজ শেষ। ফর এক্সাম্পল 20% অফ 30, দেখেন এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আছে, দুইটা শূন্য সুন্দর করে বাদ দিয়ে দেন, তাহলে থাকলো কি 3 আর 2, 3 আর 2 গুণন করলে কত হয় 6। উত্তর দেখেন 6 এ চলে আসছে। এন্ড কোশ্চেন হচ্ছে কেন দুইটা শূন্য বাদ ভাই? কারণ আপনি একটু আগে না ক্যালকুলেশন করে দেখছেন যে এত পার্সেন্ট অফ এততে যদি ক্যালকুলেশন করতে যায় তাহলে পার্সেন্টেজ উঠাই দিলে তো নিচে একটা 100 থাকে, তাহলে 100 কাটতে গেলে তো দুইটা শূন্য লাগে, তাহলে সেটাই যদি আমি মনে মনে আগেই চিন্তা করতে পারি তাহলে তো আমার লেখাটা লাগে না অন্তত। তাহলে এই চিন্তাটা যদি মাথায় থাকে তাহলে চট করে একটু বলেন তো, যদি কোশ্চেনে এরকম করা হয় যে 50% অফ 20, এটার অ্যান্সার তাহলে কত আসবে বলেন তো? 50% অফ 20 10 চলে আসবে। গুড। আমাদের কাটাকাটি করলাম 0 0, তাহলে 5 দোকানে কত আসছে 10। যদি বলা হয় 70% অফ 90, তাহলে অ্যান্সার কত আসবে ভাই? 70% অফ 63। হ্যাঁ 7 9 63 শেষ 63। গুড। যদি কোশ্চেন করা হয় 200% অফ 20, 200% অফ 20, বলেন তাহলে অ্যান্সার কত আসবে? 40। হ্যাঁ এইখানে বলেন তো আল্লাহর ওয়াস্তে কি যে কয়টা শূন্য আছে সব বাদ নাকি দুইটা শূন্য বাদ? দুটো শূন্য বাদ। হ্যাঁ হ্যাঁ দুইটা শূন্য, আবার সবগুলো শূন্য যান বাদ দিয়ে না যে যা আছে গণহারে সব শূন্য বাদ, এগুলো ভালো লাগতেছে না আর, এইরকম কিন্তু না। কারণ 100 কাটতে গেলে দুইটা শূন্য লাগে, এই কারণে দুইটা শূন্য বাদ দিব আমরা। তাহলে দুইটা শূন্য বাদ দিলাম, 2 আর 20 গুণন করে দিলাম, তাহলে কত চলে আসছে 40। দ্যাটস ওয়াই তাহলে আমাদের অ্যান্সারে চলে আসছে 40। তাহলে বলেন অন্তত এইরকম ক্যালকুলেশন যদি পাওয়া যায়, যদি, কারণ আমরা যাই করতেছি সবই তো ওই একটা জিনিসের উপরেই ভিত্তি করে, যদি আসে যদি হয়, ঠিক আছে? কারণ এটাই পরীক্ষার হলে দিবে তা তো আমরা জানি না, আসতেই তো পারে। তাহলে যদি এইরকম ক্যালকুলেশন কখনো পেয়ে যায় তাহলে সেটা কি মুখে মুখে ক্যালকুলেশনগুলো করা যাবে কিনা একটু বলেন আগে, এটা কি করা যাবে? জি স্যার। গুড। তাহলে এইটার ক্যালকুলেশন আমরা করতে পারবো এতটুকু আশা করা যায়। আবার ধরেন আপনাকে এখন ক্যালকুলেশন এইরকম দেওয়া হইল যে 12.5% অফ ধরেন দেওয়া হইল 16, এইটার অ্যান্সার কত আসবে বলেন তো? এখানে কি এইরকম 0 0 কোনো ফরম্যাট আছে? না স্যার। না, তাহলে এখন এটা একেবারেই বাচ্চাদের মতন করে আমাদের ক্যালকুলেশন করা উচিত ডেফিনেটলি। তাহলে আমরা সাধারণত কি করি দেখেন, 12.5% আমরা সুন্দর করে 12.5 লিখি, পার্সেন্টেজ উঠাই দিলে ডিভাইডেড বাই নিচে আবার কত লিখি 100 লিখে দিই। এরপরে অফ আছে গুণন করে দিলাম, তারপরে 16 আছে আমরা লিখলাম। আর একটু যদি ছোট করার চেষ্টা করি এই দশমিকটাকে উঠাই দিলে দশমিকের পরিবর্তে নিচে 1 লেখা হয়, পরে এক ঘরের জন্য একটা শূন্য দেওয়া হয়। তার মানে আমরা কি এখন বলতে পারি যে এইটা ভাঙ্গাইলে তাহলে 125 গুণন 16 ডিভাইডেড বাই 100 গুণন 10 এরকম আসবে? এটা কি বলতে পারি কিনা, হ্যাঁ না না? পারি। গুড। এইবারে আসেন আমরা একটু একটু করে ভাঙানোর চেষ্টা করি, দেখি তো এটা কাটাকাটি করলে কি হয়। আমরা 25 দ্বারা কাটাকাটি করলাম, 5 25 125, 25 দ্বারা ভাগ করলাম, 4 25 100, 5 দ্বারা ভাগ করলাম, 5 দোকানে 10, 4 দ্বারা আবার 16কে ভাগ করলাম, 4 হইল, আবার 2 দ্বারা আমরা 4কে ভাগ করলাম, তাহলে কত চলে আসলো 2। তার মানে আমরা ফাইনালি অ্যান্সার পেয়ে গেছি। ফাইনালি অ্যান্সার তাহলে কত চলে আসতেছে? ফাইনালি অ্যান্সার চলে আসতেছে হচ্ছে 2। এইটা কি বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? গুড। এখন এই জায়গাটায় একটু খেয়াল করে দেখেন যে ধরেন আপনাকে এখন এইরকম কিছু ক্যালকুলেশন দেওয়া হইল যে 16.67% অফ 30 অ্যান্সার কত আসবে, বা আপনাকে বলা হইল
28.56% অফ আপনার 28 কত আসবে? বা আপনাকে এরকম বলা হইল যে 33.33% অফ 12, এইটার অ্যান্সার কত চলে আসবে? এখন আপনারা আগে একটু বলেন তো, এই যে বাম পাশে তিনটা আমরা ক্যালকুলেশন লিখছি, সেগুলোর চেহারা কি খুব বেশি ভালো লাগতেছে কিনা একটু বলেন তো। এগুলোর চেহারা কি খুব ভালো? জঘন্য চেহারা। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো অ্যান্সার দিছে। এই যে একজন কি জানি অ্যান্সার দিছে ভালো, যে এটার চেহারা খুবই জঘন্য। আসলে এটা চেহারা খুবই জঘন্য। এই চেহারাগুলো আমাদের কাছে কখনোই খারাপ লাগতো না যদি পরীক্ষার হলে একটা মেশিন ইউজ করতে দিত। হ্যাঁ না না বলেন তো, তাই না? হ্যাঁ, তাহলে তো এখন জোস। কারণ তখন কি করবেন, তখন শুধু বলবেন যে আপনার যা মন চায় অঙ্ক দেন, দেখেন ক্যালকুলেশন করে দিচ্ছি। কারণ তখন তো ক্যালকুলেশন আপনি করবেন না, ক্যালকুলেশন তখন কে করবে বলেন? হ্যাঁ, তখন ক্যালকুলেশন তো করবে ক্যালকুলেটর, আপনি তো আর করতেছেন না। তাহলে এখন এখানে একটা কোশ্চেন, বলেন তো আমরা কি চাকরির পরীক্ষাতে, ব্যাংকের পরীক্ষাতে ক্যালকুলেটর কি ইউজ করতে পারবো? না, আমরা জেনারেল ব্যাংকিং পরীক্ষাগুলোতে কখনোই কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। সেটা এমসিকিউতেও পারবো না, সেটা রিটেনেও পারবো না, ভাইবা বোর্ডেও ক্যালকুলেটর নিয়ে যাইতে দিবে না। এখন এখানে আবার অনেকের কোশ্চেন, স্যার ভাইবা বোর্ডে ক্যালকুলেটর নিয়ে যাইতে পারবো না মানে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? ব্যাপারটা কি এরকম যে ম্যাথের কোশ্চেন ভাইবা পর্যন্ত যায়? ইয়েস, ম্যাথের কোশ্চেন ভাইবা পর্যন্ত যাচ্ছে। রিসেন্ট যারা ভাইবা দিচ্ছে এদের কাছ থেকে এইরকম নিউজগুলো পাওয়া যাচ্ছে যে কোশ্চেন পরীক্ষার হলে আসতেছে 1% করলে কত হয় বলেন? মুখে মুখে লেখালেখি করার কোনো অপশন নাই, সামনে কোনো কাগজও নাই যেখানে আপনি রাপ করে অ্যান্সার দিবেন। 10% করলে কত হয়? পরীক্ষায় কোশ্চেন আসছে। টাকায় যদি 5টা কিনে টাকায় 4টা যদি বিক্রি করা হয় কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে বলেন? ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো অলরেডি ভাইবা বোর্ডে চলে আসতেছে। তার মানে আমাদের মাথায় এটাও নিতে হবে, ম্যাথ মানে শুধু এমসিকিউ এবং রিটেন না। আপনার যদি কপাল ভালো থাকে বা খারাপ থাকে, যাই বলেন না কেন, ম্যাথের কোশ্চেন ভাইবা বোর্ড পর্যন্ত চলে যাইতে পারে। ভাই কিচ্ছু করার নাই আপনার। এখানে বলতে পারবেন না যে স্যার কেন আপনি মুখে মুখে ধরতেছেন, আমাকে রাপ করার সুযোগ দেন, এই কথা বলার কোনো সুযোগ নাই আপনার। আপনাকে মুখে মুখেই করতে হবে। এবং এটাও মাথায় রাখেন, এখন পর্যন্ত ভাইবা বোর্ডে ম্যাথের যতগুলো কোশ্চেন ধরা হয়েছে তার মধ্যে সবথেকে বেশি কোশ্চেন আসছেই হচ্ছে পার্সেন্টেজ থেকে। এখন পর্যন্ত আমি যতগুলো অ্যাপ্লিকেন্টের কাছ থেকে তথ্য পাইছি তাদের ম্যাক্সিমামেরই হচ্ছে পার্সেন্টেজ থেকে কোশ্চেনগুলো করা হয়েছে, যাদের ধরা হয়েছে তাদের কাছ থেকে। তাহলে একটু সাবধান থাকেন এটা। তাহলে এখন প্রথম কাজ হচ্ছে, এই যে আপনারা বললেন যে যেই চেহারাগুলো খুবই জঘন্য, এই চেহারাগুলো দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক আছে? এখন এই খারাপ চেহারাগুলোকে আমাদের একটু দরকার চেহারা ভালো করতে হবে। এখন চেহারা ভালো করা যায় কিভাবে? একটু মেকআপ করা দরকার, কারণ আমরা তো জানি যে মেকআপ টেকআপ করলে নাকি একটু চেহারা ভালো হয়ে যায়। তাহলে আমাদের ঠিক এইরকম একটা মেকআপ বক্স দরকার, যে বক্সটা দিয়ে আমরা একটু দেখব যে সত্যিই কি এই খারাপ চেহারার ম্যাথগুলোকে চেহারা একটু ভালো করা যায় কিনা, আমরা একটু ট্রাই করব। চলেন আমরা একটা মেকআপ বক্স দেখার চেষ্টা করি, যেটাকে আমরা বলি হচ্ছে পার্সেন্টেজের মেকআপ বক্স। একটু মজা করেই বলা হয় যে পার্সেন্টেজের মেকআপ বক্স, ঠিক আছে? এখন এই মেকআপ বক্সটা কি, এইটা কেমন করে কাজ করে, এইটা কোথায় কাজে লাগানো যাবে, ঠিক আছে, সেই জায়গাগুলো সম্পর্কে আমাদের অনেকের মাথায় অনেক রকমের কোশ্চেন চলে আসবে। জাস্ট একটু ওয়েট করেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা ইনশাল্লাহ পেয়ে যাব। তাহলে আমরা এখন কি দেখতেছি, আমরা এখন এই জায়গাটায় দেখার চেষ্টা করতেছি পার্সেন্টেজের মেকআপ বক্স, যে কিভাবে আমাদের পার্সেন্টেজগুলোকে সহজে পরীক্ষার হলে আমরা একটু কাভার করার সুযোগ পাবো। আমরা কিছু নাম্বারকে বেস করে কাজ করব, 1 2 3 4 5 এইরকম। পরে পেজে আবার যাচ্ছি, কিন্তু এইগুলোর আগে একটু কাজগুলো বোঝার চেষ্টা করি। যেমন 1/1 × 100 করলে আমাদের কি চলে আসে? 100% চলে আসে। 1/2 × 100 এটা চলে আসবে 50%। এগুলো কি আবারও বলতেছি, এগুলো কেমন করে ইউজ হবে, এটা কিভাবে মনে রাখবেন, আমি সব কিছু আপনাদেরকে বুঝাই দিব। দেখতে মনে হবে যে একটু কেমন জানি, চেহারাগুলো কিন্তু সত্যিই কিন্তু অতটা ভালো না, কিন্তু এইটা কেমন করে মনে রাখবেন সেটাও বলে দিব, কিভাবে এইটা কাজ করে সেটাও বলে দিব, এইটা কোন কোন জায়গায় ইউজ হবে সেটাও আমি বলে দিব, সব কিছু বলে দিব। শুধু আগে বোর্ডের দিকে তাকায় দেখেন। যেমন 1/4 × 100, 4 দ্বারা 100কে ভাগ করলে কত আসে? 25, তাহলে 25%। 2/4 × 100 কত চলে আসে? 50%। 3/4 × 100 কত চলে আসে? আপনার
কত চলে আসতেছে 75%। এরকম 4 এগুলো আছে, আমি আর সবগুলো লিখলাম না। 1/5 ইন্টু 100 20%, 2/5 ইন্টু 100 40%, 3/5 ইন্টু 100 60%। আবারও বলতেছে, আমি আপনাদের মুখস্থ করার টেকনিকটাও বলে দিব, টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে। এইরকম আমরা একটু পরের পেজের দিকে যাই, এখানেও আমরা কয়েকটা সংখ্যাকে বেস করে একটু ক্যালকুলেশনগুলো দেখব। আমরা ওইদিকে 5 পর্যন্ত দেখে আসছি, এইদিকে ধরেন আমরা এখন দেখব কার কার জন্যে। আমরা এইদিকে কয়েকটা ঘর একটু আঁকাই নেই আমাদের কাজের সুবিধার জন্যে। 5 পর্যন্ত দেখছি, এদিকে ধরেন 6 7 8 পর্যন্ত আছে কথার কথা। 1/6 ইন্টু 100 ইকুয়াল টু, তাহলে আমরা কি বলি 16.67%। 2/6 ইন্টু 100 আমরা কি লিখতে পারি 33.33%। এরকম বাকিগুলো যায়। 1/7 ইন্টু 100 তাহলে কত চলে আসবে 14.28%। 2/7 ইন্টু 100 তাহলে কত চলে আসে 28.56%। এরকম বাকিগুলো 1/8 ইন্টু 100 এটা চলে আসে 12.5%। 2/8 ইন্টু 100 আপনার চলে আসতেছে 25%। 3/8 ইন্টু 100 ধরেন চলে আসতেছে 37.5%। এইরকম বাকিগুলো। এখন কোশ্চেন হচ্ছে, স্যার এগুলো যে লিখলেন এগুলো কি জিনিস, এইবারে কি জিনিস আমরা সেটা আগে একটু বুঝবো, তারপরে অ্যাপ্লিকেশনটা দেখব, তারপরে আমরা যাব হচ্ছে এটা কিভাবে মুখস্থ করা যায়। 3টা ঘটনা, আগে এটার ইউজটা একটু বুঝে নেই যে ঘটনাটা কেমন, এরপরে হচ্ছে আপনার এইটা ম্যাথমেটিক্যালি কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা দেখব, তারপরে আমরা দেখব যে মুখস্থ কিভাবে করা যায়। আচ্ছা, প্রথম কথা, আপনাকে যদি বলা হয় যে 50% ইকুয়াল টু কত হয় বলেন, আমরা অ্যাজ ইউজুয়ালি কি করি, ভাঙ্গাই। কিভাবে 50%-এর চিহ্ন উঠাই দিলাম, ডিভাইডেড বাই 100, তাহলে এটাই আবার কাটাকাটি করলে আমরা কত লিখতে পারি 1/2। অর্থাৎ আমরা কি তাহলে বলতে পারি যে 50% বলা আর হাফ বলা আসলে একই কথাই, হ্যাঁ না না? ডেফিনেটলি একই কথাই। এইরকম যদি আপনাকে বলা হয় 75% মানে কত, তাহলে আমরা নর্মালি কি করি 75 ডিভাইডেড বাই 100, এরপরে 25 দ্বারা ভাগ করি, 3×25 = 75, 4×25 = 100, অর্থাৎ 75/100-কে কাটাকাটি করলে কত লেখা যায় দেখেন 3/4 লেখা যায়। আবার যদি আপনাকে বলা হয় 80% মানে কত, তাহলে আপনি কি করেন 80 ডিভাইডেড বাই 100, আবার আপনি এই জায়গাটায় কাটাকাটি করার চেষ্টা করেন 20 দ্বারা, 4×20 = 80, 5×20 = 100, তাহলে উপরে 4 আর নিচে কত থাকলো 5 থাকলো কাটাকাটি করলে, তাহলে আমরা বলতে পারি 80% বলা আর 4/5 বলা একই কথাই। ওই রকম 33.33 বলা আর 1/3 বলা একই কথাই। 25% বলা আর 1/4 বলা একই কথাই। ওই রকম 14.28 বলা 1/7 বলা একই কথাই। 28.56 বলা আর 2/7 বলা একই কথাই। 37.5% আর 3/8 একই কথাই। 12.5% 1/8 বলা একই কথাই। এখন যদি তাই হয় তাহলে এবার একটু খেয়াল করেন তো, এখানে আমাদের কত ছিল 12.5%। আচ্ছা বলেন তো, আমরা একটু আগে মেকআপ বক্স থেকে দেখছি 12.5%-এর পরিবর্তে কত লেখা যায় বলেন তো, কত জানি লেখা যায় 12.5%? হ্যাঁ 1/8, গুড। তাহলে 12.5%-এর পরিবর্তে আমি 1/8 লিখতাম। অফ মানে গুণন, এখানে থাকলো 16, তাহলে বলেন তো 8 দ্বারা 16-কে ভাগ করলে কতবার যায় বলেন? হ্যাঁ 2 বার যায়। তাহলে আমার এত কাহিনী করে এই সব লাল কালারের ক্যালকুলেশন করে আনার পরে 2 আমি পাইছি, আর আপনি সুন্দর করে কি করছেন 1/8 × 16 করে 2 আসছে। দুইজনেরই তো রেজাল্ট কারেক্ট, আমারও রেজাল্ট 2, আপনারও রেজাল্ট 2, কিন্তু আমি যেটা বের করছিলাম শুরুতে সেখানে আমার সময়টা বেশি লাগছে, জায়গাটা বেশি লাগছে। এমসিকিউ আপনার কাছ থেকে কি চায়, কিভাবে আপনি অ্যান্সার বের করবেন এইটা চায়, নাকি আপনি কত দ্রুত অ্যান্সার নিয়ে আসবেন এইটা চাই, কোনটা চাই বলেন তো? কত দ্রুত আনতে চান, এক্স্যাক্টলি। তাহলে এইবারে আপনারা একটু আমাকে হেল্প করেন, বলেন তো 16.67% এটার পরিবর্তে কত লেখা যায়? 16.67-এর পরিবর্তে 1/6, গুড। তাহলে এটার পরিবর্তে আমরা 1/6 লিখলাম, অফের জন্য গুণন, তারপরে 30। এবার আপনারা বলেন অ্যান্সার কত আসবে ভাই? 5। হ্যাঁ 6 দ্বারা 30-কে ভাগ করলে 5, অ্যান্সার 5, শেষ। এখন বলেন 28.56 এটার পরিবর্তে জানি কত লেখা যায়? 28.56-এর পরিবর্তে 2/7, 1/7 হচ্ছে 14.28। হ্যাঁ 28.56-এর পরিবর্তে তাহলে কত লেখা যায়?
2/7 অফের জন্য গুণন 28। বলেন তো 4 দ্বারা 7 দ্বারা 28কে ভাগ করলে কয়বার যায়? 4। 4 দোকানে 8, তাহলে উত্তর পাওয়া গেছে কত আসছে? 8। আবার একটু বলেন তো 33.33 এটার পরিবর্তে জানি কত পাওয়া যায়? হ্যাঁ 1/3। গুড, থ্যাংক ইউ। তাহলে এটার পরিবর্তে 1/3 অফের জন্য গুণন তারপরে হচ্ছে 12। তাহলে বলেন 3 দ্বারা 12কে ভাগ করলে কয়বার যায়? 4 বার যায়। তাহলে এইবারে আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, এই যে খারাপ চেহারা সেটা একটু ভালো হয়েছে কিনা, এই খারাপ চেহারাটা আরেকটু ভালো হয়েছে কিনা, এই খারাপ চেহারাটাও আরেকটু ভালো করা গেছে কিনা? হ্যাঁ না না? করা গেছে। তাহলে এখন বলেন এইটা কি প্রমাণিত যে মেকআপ করলে চেহারা ভালো হয়? ম্যাথমেটিক্যালি প্রমাণিত, একদম ম্যাথমেটিক্যালি প্রমাণিত যে মেকআপ করলে সত্যিই আমাদের চেহারাগুলো একটু খানিকটা সময়ের জন্য হইলেও কিন্তু সুন্দরই হয়, নাকি? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এই মেকআপ বক্সটা কি জিনিস সেটা আমরা দেখছিলাম, এই মেকআপ বক্সটার ইউজ হবে কেমন করে সেইটা আমরা দেখছি। এখন কোশ্চেন, স্যার এই মেকআপ বক্স মুখস্থ করবো কেমনে? এইটা মুখস্থ করার একটা মজার টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে আপনি সবগুলো আগে মুখস্থ করতে যাবেন না, গণহারে মুখস্থ করতে যাবেন না, বিপদের মধ্যে পড়ে যাবেন। তাহলে মুখস্থটা করবেন কিভাবে সেটা একটু খেয়াল করেন। যেমন ধরেন 20%, 20% মানে কি? 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, 1/5। এই কথাটাকে আমরা কিভাবে বলি? 5 ভাগের 1 ভাগ। তাহলে বলেন তো 1 ভাগ মানে যদি 20 হয়, তাহলে 2 ভাগ মানে কত? 20 দোকানে 40, তাহলে 40% মানে হচ্ছে 5 ভাগের 2 ভাগ। 3 দ্বারা 20কে গুণন করলে 60 হয়, তাহলে 5 ভাগের 3 ভাগ। 7 দ্বারা 20কে গুণন করলে 80 হয়, তাহলে 5 ভাগের 4 ভাগ। 25% মানে 4 ভাগের 1 ভাগ, 25-এর ডাবল 50, তাহলে 4 ভাগের 2 ভাগ। 25কে 3 দ্বারা গুণন করলে 75, তাহলে 4 ভাগের 3 ভাগ। 33.33, 3 ভাগের 1 ভাগ। 33.33-এর ডাবল কি? 66.66 বা 67, যাই বলে না কেন। তাহলে 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ। আবার একটু খেয়াল করে দেখেন যে 12.5% মানে কি? 12.5% মানে হচ্ছে আমাদের 8 ভাগের 1 ভাগ। 12.5 ডাবল কত? 25, তাহলে 8 ভাগের 2 ভাগ। 12.5কে 3 দিয়ে গুণন করলে কত হয়? 3 12.5 37, তাহলে 37% মানে হচ্ছে 8 ভাগের 3 ভাগ। 14.28 মানে 7 ভাগের 1 ভাগ। 14-এর ডাবল 28, 28-এর ডাবল 56, তাহলে 28.56 মানে 7 ভাগের কয় ভাগ? 2 ভাগ। 16.67 মানে 6 ভাগের 1 ভাগ। এটাকেই ডাবল করেন 33.33-এর কাছাকাছি, তাহলে এটা 6 ভাগের কি আসবে? 2 ভাগ। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আপনি যদি এই প্রথম কলামগুলো যদি কোনোভাবে একটু মাথায় রাখতে পারেন এবং যাদের গুণনের হ্যাবিট একটু ভালো, তারা দেখেন পরেরগুলো অটোমেটিক নিয়ে আসতে পারেন। 80% মানে কত? আপনার মনে নাই, ওকে ফাইন, ডান। কিন্তু 20% মানে তো আপনার মনে আছে। 20% মানে কি আমাদের? 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। তাহলে আপনি চিন্তা করেন তো, 1 ভাগ মানে যদি 20 হয়, তাহলে 80 মানে 4 20-এ 80, তাহলে 4 ভাগ। তাহলে ডেফিনেটলি 4/5 মানে হচ্ছে 80%। 75% মানে কত আপনার জানা নাই, কিন্তু আপনি জানেন 25% মানে 4 ভাগের 1 ভাগ হয়। তাহলে আপনি চিন্তা করতেছেন যে 25% থেকে 75 মানে 3 25-এ 75, তাহলে 3 ভাগ। তার মানে 3/4 মানেই হচ্ছে আমার 75%। তাহলে এই জায়গাটাই একটু খেয়াল করে দেখেন, যদি প্রথম কলামটা একটু মনে রাখা যায়, তাহলে পরেরগুলো কিন্তু অটোমেটিক আপনার নিয়ে আসা সম্ভব। এবং এইটা ইনিশিয়ালি আপনি শুধু খাতার মধ্যে করে রাখবেন না, এইটা আপনি কি করতে পারেন? একটা খাতায় কাগজের মধ্যে লিখে আপনার টেবিলের সামনে একটু ঝুলাই দিবেন। জাস্ট 3টা দিন শুধু পড়তে বসার সময় একবার একটু চেহারাটা দেখে পড়তে বসবেন, এবং যখন উঠবেন তখন আরেকবার একটু দেখে ওঠেন। তাতে দিনে 2 বার পড়তে বসেন বা 3 বার পড়তে বসেন, যতবার পড়তে বসবেন একবার চেহারাটা দেখে পড়তে বসবেন। যখন আপনি উঠবেন তখন আরেকবার একটু চেহারাটা দেখে উঠে যান। জাস্ট 3টা দিন করেন, 3টা দিন করলেই হয়ে যাবে। আর এটার জন্য এক্সট্রা কোনো টাইম দিবেন না। এরকম করে চিন্তা করবেন না যে হ্যাঁ এখন আমি এটা পড়তে বসলাম। আসলে একটা চেহারা কিন্তু দেখতে কিন্তু একটু বিচ্ছিরি টাইপের, ঠিক আছে? এই দেখতে বসলাম এইরকম করে চিন্তা করার দরকার নাই। আলাদা টাইম একটু দেন, আপনি 3 দিন দিলেই দেখবেন যে এটা মাথায় নিয়ে আসা যাবে। এবং এইটা কিন্তু আপনার 2 ভাবে কাজ করবে, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন অ্যান্ড দেন ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। 1/4 মানে কত? 25%। 25% মানে কত? 1/4। 80% মানে কত? 4/5। আবার 4/5 মানে কত হয়? 80%। দুটাই লাগবে, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন অ্যান্ড দেন ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। বিশ্বাস করেন, এটা পার্সেন্টেজ, এটা ইকুয়েশন, এটা লস প্রফিট, এটা ইন্টারেস্ট, এইটা যে আরও কতগুলো জায়গায় ইউজ হবে আপনার মানে সামনের দিকে না গেলে আপনাকে বলে বোঝানো যাবে না।
এবং এইটাই একটু মাথায় রাখেন যে আপনাদেরকে আমরা ততটুকু জিনিসই পড়াবো যেটা মিনিমাম আপনার লাগবে, আমরা আপনাদেরকে কখনো ম্যাক্সিমাম পড়াবো না। ঠিক আছে, যে দুনিয়া সব কিছু পড়ে আপনি চিন্তা করতেছেন পরীক্ষার হলে যাব, ভাই দুনিয়া সব কিছু আপনার একার পক্ষে জানা সম্ভব না, ইও জগতে কোনো চাকরির পরীক্ষাও আপনার পক্ষে দেওয়া তাহলে সম্ভব হবে না। এই মাইন্ডসেট আপ চেঞ্জ করেন যে পৃথিবীর সব কিছু জেনে আমি কি করব, পরীক্ষার হলে যাব, জীবনও না। ভাই আপনি 80% যদি ক্যারি করতে পারেন, কোনো একটা পরীক্ষা যখন আপনি দিচ্ছেন, মডেল টেস্ট দিচ্ছেন, আপনি দেখতেছেন যে এভারেজ 80% আসতেছে আপনার নাম্বার, আপনি একদম নির্দ্বিধায় ডিসিশন নিয়ে নেন, ইয়েস আপনি পরীক্ষার হলে যাওয়ার জন্য রেডি, 100% আশা লাগবে না আপনার। এখন এই জায়গাটার কথা যেটা বলতেছিলাম যে মিনিমাম আপনাদেরকে পড়াবো, তার মানে আপনারা আবার এই মিনিমামের মধ্যে সাজেশন খুঁজতে যায়েন না যে স্যার এটা তো দিছিলেন এর মধ্যে এবারে একটু সাজেশন দেন, এই কাজটা করে না। আমরা মিনিমাম পড়াবো। আবার বলতেছি, ইভেন আমরা এমন কোনো সাজেশনও আপনাদেরকে দিব না, এমন কোনো পরামর্শ আপনাদেরকে দিব না যেটা বাস্তবে মেনটেন করা অসম্ভব। যেমন আমাদেরকে অনেকেই কোশ্চেন করেন যে স্যার আমার ভোকাবুলারি নিয়ে খুবই বাজে অভিজ্ঞতা, কারণ আমার ভোকাবুলারি কেন জানি মনেই থাকে না, আমার পরীক্ষার হলে ভোকাবুলারিতে খুবই আমার ঝামেলা বেঁধে যায়, আমি অ্যান্সার করতে পারি না। এটার সলিউশন কি? এটার একটা খুব সলিউশন আছে, ভালো একটা সলিউশন আছে, 100% কমন পড়বে, সেটারও একটা সলিউশন আছে। এটা কি? এটা হচ্ছে একটা অক্সফোর্ড ডিকশনারি কিনবেন, ফার্স্ট থেকে লাস্ট মুখস্থ করবেন, এর বাইরে কোনো শব্দ আসলে তার দায়ভার আমি নিব। যান বলেন, এইটা কি একটা খুব ভালো সলিউশন না 100% কমন পড়ার? বলেন এটা ভালো সলিউশন কিনা? হ্যাঁ, সলিউশন কিন্তু খুব সুন্দর, দেখেন 100% কমন পড়বে, হেভি সুন্দর সলিউশন। কিন্তু এইটা আপনি এখন চিন্তা করে বলেন যে বাস্তবে কি আসলে এটা করা সম্ভব? বলেন তো সম্ভব এটা? না। তাহলে আমরা এইরকম কোনো সাজেশন আপনাকে দিব না যে যেটা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখতে মনে হচ্ছে 100% কমন, কিন্তু বাস্তবে ক্যারি করাটা টাফ। এইরকম কোনো সাজেশন আপনাদেরকে দেওয়া হবে না, না না, এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। এবং মাঝখানে আরেকটা জিনিস একটু বলে দিই, এই যে যারা অনেকে কয়েকজন কমেন্টস লিখছেন যে বইয়ের ব্যাপারে আমাদের একটা সতর্কবাণী আছে, আপনি ইনিশিয়ালি কোনো বই পড়তে পারবেন না, একদম সতর্কবাণী। তাহলে এখন কোশ্চেন কোথায় থেকে আমরা প্র্যাকটিস করব? প্র্যাকটিসের জন্য জায়গা আপনাদের হাতের কাছেই আছে। কোনটা? এই যে আমরা যে লেকচার শিটটা আপনাদেরকে প্রোভাইড করছি, ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের কাজ শেষ, এর বাইরে আর যাওয়ার দরকার নেই। এই যে আপনার যে লেকচার শিটটা দেওয়া হয়েছে, এই লেকচার শিটটা যদি বাসায় অন্তত 3 বার করে কমপ্লিট করতে পারেন, আপনার আপাতত অন্য কোনো বইপত্র ঘাটাঘাটি করার কোনো দরকার নাই। একবার পড়লে হবে না, নিষেধ করে দিছি, মিনিমাম 3 বার পড়তে হবে। কোনো জিনিস একবার পড়ে কখনোই মাথায় রাখতে পারবেন না, অ্যাটলিস্ট 3 বার পড়লে সেই জিনিসটা সম্পর্কে অন্তত 90 থেকে একটু পার্সেন্টেজ বেশি হইতে পারে আপনার মাথায় রাখাটা সম্ভব হবে, অ্যাটলিস্ট 3 বার। অন্য কোনো বই পড়তে পারবেন না, তবে বাসায় একটা বই একটু কাছে রাখতে হবে, ঠিক আছে? সেটা পড়ার জন্য না, সেটা দেখার জন্য, অ্যানালাইসিস করার জন্য। সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক একটা কাছে রাখবেন। এইটা কিসের জন্য বলছি? অ্যানালাইসিস করার জন্য। কোন ডিপার্টমেন্ট কোশ্চেন করতেছে, তাদের প্রিভিয়াস কোশ্চেন কেমন, আইবিএ কোশ্চেন করলে প্রিভিয়াস কোশ্চেন কেমন হইতে পারে, বিএবিএম কোশ্চেন করলে তাদের প্রিভিয়াস কোশ্চেন কেমন হইতে পারে, আর্টস ফ্যাকাল্টির কোশ্চেনের ধরনটাই বা কেমন হইতে পারে, ঠিক আছে? এফবিএস কোশ্চেন করতেছে, তাদের কোশ্চেনের প্যাটার্নটাই কেমন হইতে পারে, ইজন কোশ্চেন করতেছে, তাদের কোশ্চেনের ধরনটা কেমন হইতে পারে। আপনার কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণার জন্য, অ্যানালাইসিস করার জন্য আপনার একটা কোশ্চেন ব্যাংক রাখা উচিত। সেটা যে প্রকাশনারই কিনেন সবারই একই জিনিস ভাই, 95% সবার জিনিসই একই, ঠিক আছে? কিন্তু টেক্সট বই মনে করে মিস্টার এক্সের বই নিব, মিস্টার ওয়াইয়ের বই কিনবো, আমি মিস্টার জেডের পাবলিকেশনের একটা বই আছে এটা কিনবো, এই বই আগে কোনো কিনা যাবে না। কারণ বাংলাদেশ ব্যাংক আপনাদেরকে বা আমাদেরকে কোনো টেক্সট বই দেয় নাই যে এই বই পড়লে এখান থেকে কমন আসবে। এইটা এইচএসসি ইন্টারের কোনো এই সিলেবাসের মতো না, এগুলো কিন্তু ওপেন সিলেবাস। চাকরির পরীক্ষার পড়াগুলো হচ্ছে ওপেন, কিন্তু আমরা সেটাকে কি করছি যে ম্যাক্সিমাম কোশ্চিন আসতেছে যেই জায়গাগুলো থেকে, সেগুলোকে আমরা গ্রিপ করে সেগুলো আপনাদের জন্য আমরা কি করছি, রেডি করছি। এই যে বইটার কথা বলতেছি, যে এই বইটা কেন জোর গলায় বলতেছি যে এই শীটটা পড়লে আপনার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আপনার অন্য কোনো বই পড়তে হবে না। কারণ কি এত জোর গলায় কেন বলতেছেন? কারণ এই শীটটার মধ্যে যে কোশ্চেনগুলো আছে, সেখানে প্রিভিয়াস ব্যাংকের কোশ্চেন আছে, এখানে জিআরই বেসমেন্টের কোশ্চেন আছে, জিমেট বেসমেন্টের কোশ্চেন চলে আসে, নোভার জিআরই থেকে কোশ্চেন আসে, আগারওয়াল থেকে এখানে কোশ্চেন চলে আসছে, পিয়ারসন থেকে এখানে কোশ্চেন চলে আসছে, এখানে ইন্ডিয়া বিক্সের কোশ্চেন আছে, এখানে এক্সাম ভেডার কোশ্চেন আছে, এখানে অল ইন্ডিয়া এক্সাম.in এর কোশ্চেন আছে, এখানে ক্যারিয়ার ব্লেসের কোশ্চেন আছে,
ইন্টারন্যাশনাল বিভিন্ন বই ওয়েবসাইট যেগুলো থেকে অলরেডি বিভিন্ন ব্যাংকের পরীক্ষার কোশ্চেন চলে আসছে, আমরা এই জায়গাগুলো থেকে কোশ্চেন আপনাদের জন্য একটা জায়গায় পিক করে নিয়ে চলে আসছি, যেন আপনাদের 10টা জায়গা 14টা জায়গা যাতে দৌড়াদৌড়ি করতে না হয়। এই কারণে আমরা একটা জায়গায় আপনাদের জন্য এই জিনিসগুলো নিয়ে আসছি, যেন আপনি একটা জায়গা থেকে একটা পূর্ণাঙ্গ ধারণা পান যে আমাদের ব্যাংকের পরীক্ষায় পার্সেন্টেজ থেকে কেমন কোশ্চেন আসতে পারে, ব্যাংকের পরীক্ষায় লস প্রফিট থেকে কেমন কোশ্চেন আসে এমসিকিউ এবং রিটেনে। আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার এখানে চেষ্টা করছি। এই কারণে আমরা জোর গলায় বলতেছি এই শীটের বাইরে আপনাদের কোনো টেক্সট বই পড়তে হবে না না না। কেউ যদি মনে করেন যে আমি শুধু টেক্সট বইটা 3বার করে শেষ করব তাহলে কি আমার কাজ হয়ে যাবে? ভাই শুধু কাজ হবে না, মোর দেন এনাফ, ঠিক আছে, এনাফ কাজ হয়ে যাবে, আপনার আর অন্য কোনো বই না পড়লেও চলবে আপনার। কিন্তু ওই যে সঙ্গে শুধু কি করতে বলছি, আপনাকে প্রিভিয়াস ব্যাংকের কোশ্চেন ব্যাংক যেটাকে আমরা বলি, একটা কোশ্চেন ব্যাংক একটু সঙ্গে রাখবেন অ্যানালাইসিসের জন্য, অন্য কোনো কারণে না। ওকে, আচ্ছা তাহলে আবার একটু আমরা পড়ার দিকে চলে যাই। চলেন, আমরা পার্সেন্টেজের এই জায়গাটার কি করা শিখছি, ক্যালকুলেশন করাগুলো শিখছি। পার্সেন্টেজকে কিভাবে আমি একটু গ্রিপে নিয়ে আসতে পারবো সেই জায়গাগুলো আমি দেখাই দিছি, এবং আমি বোর্ডে যতগুলো জিনিস এখানে লিখে দিছি পার্সেন্টেজের এই বেসমেন্টের জিনিসগুলো আগে পড়বেন। এখন অনেকে চিন্তা করেন স্যার আপনি তো 8 পর্যন্ত লিখছেন, 9, 10, 11, 12, 13, 14 ওইদিকে কি যাবো কিনা? জি না, ওইদিকে যাওয়ার দরকার নাই। এই 8 পর্যন্ত যে কয়টা ডাটা আমি এখানে লিখে দিছি এই বেসমেন্টেই আপনি পরীক্ষার হলে ম্যাক্সিমাম সংখ্যক এখান থেকে আপনি কমন পাবেন, অন্তত 80 থেকে 90% আপনি এখান থেকে কমন পাবেন, কারণ ধারাগুলো ওইভাবেই দেওয়া হয় যেখানে সাধারণত ট্রিক্স অ্যাপ্লাই করা যায়। ওই 37.5ই পাওয়া যায়, 37.4% সাধারণত একটু কমই আসে। কেন? কারণ যারা কোশ্চেন তৈরি করে তারাও জানে যে আমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না, দ্যাটসই তারা ওই ধরনের ডাটাগুলোই বেশি দেওয়ার চেষ্টা করে যেখানে ট্রিক্স অ্যাপ্লাই করা যায়। এই ধরনের ডাটাগুলোই বেশি দেওয়ার চেষ্টা করে তারা, যেখানে ট্রিক্স অ্যাপ্লাই করা যায়। বাট আমি তো জানি না যে 37.5% মানেই যে 3/8 হয়, এইটা তো আমি জানি না। এই জন্য তখন আমাদের সময় বেশি লাগে। 37.5 ডিভাইডেড বাই 100, আবার দশমিক কোঠায় দেই উপরে, আবার নিচে দেই 10, তাহলে উপরে লিখি 375, নিচে চলে আসে 100 গুণন 10। এই কাহিনী করতে করতে আমাদের সময়টা নষ্ট হয়ে যায়। আমরা তখন অনেকেই মনে করি যে ম্যাথ মানে অনেক লম্বা চড়া, ম্যাথ মানে অনেক জটিল। আসলে কিন্তু এই জটিল ম্যাথগুলোর পেছনে ব্যাকএন্ডে যে একটা মজার ট্রিক্সগুলো আছে, এই ট্রিক্সগুলো জানাটাও হচ্ছে আমাদের ফ্যাক্টর। এখন কোশ্চেন যে স্যার তাহলে কি আপনি শুধুই ট্রিক্স পড়াবেন? জি না, আমরা শুধু ট্রিক্স পড়াবো না, আমরা এক একটা ম্যাথের সলিউশন 2টা প্যাটার্নে করব। যেমন আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে 12.5% করলে কত হয়, আমরা কি সেটার ক্যালকুলেশন আগে ট্রিক্স দেখছি? না, আগে তো বেসিকটা দেখছি, যে ছোট বাচ্চাদের মতন করে কেমন করে ভাঙাইতে হয় সেইটা শিখছি। তারপরে যদি ট্রিক্স থাকে তাহলে আমরা সেই ট্রিক্সটা শিখছি। ম্যাথে ভালো করার পূর্ব শর্ত হচ্ছে আগে বেসিক ঠিক করতে হবে। আপনার বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে এটার উপরে যা কিছু দেন সব কিছু অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। বাট আপনার বেসিকই ঠিক নাই, আপনি যতই ট্রিক্স শেখেন একটা সময় যায় আপনি দেখবেন যে এই ট্রিক্স কখন কাজ করে, যখন একটা শর্ত থাকে এইরকম হইলেই এই ট্রিক্স, এইরকম হইলে এই ট্রিক্স। প্রত্যেকটা ট্রিক্সের ব্যাকএন্ডে কি থাকে, একটা করে শর্ত থাকে। তাহলে শর্তের বাইরে যদি চলে যায় তখন কি করবেন আপনি? সবসময় কি শর্ত বেসমেন্টেই থাকবে? না। সকল কোশ্চেনের কি ট্রিক্স হয়? না। সব কোশ্চেনে যে সবসময় আপনি সকল ট্রিক্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা তো এরকম না। এই কারণে আপনাকে বেসিকটাও জানতে হবে, ট্রিক্সটাও জানতে হবে। আবার দ্বিতীয় কারণেও বেসিকটা দরকার। সেই কারণটা কি? রিটেন ম্যাথ। আপনি রিটেন ম্যাথে কোনো আগডম বাগডম ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবেন না। রিটেন ম্যাথ মানেই হচ্ছে অথেন্টিক প্রসেস, ফুল প্রসেস, ফর্মাল ওয়েতেই আপনাকে ম্যাথগুলো লিখতে হবে। তার মানে আপনি এমসিকিউ পাস করলেন ট্রিক্স দিয়ে, ভালো কথা। ভাই ব্যাংকে জব পাইতে গেলে তো এমসিকিউ এর নাম্বার যোগ হয় না, তাহলে কোন নাম্বার লাগবে? রিটেন। তাহলে রিটেন ম্যাথে ভালো করতে গেলে আপনাকে অবশ্যই বেসিকটা জানতে হবে ভাই। বেসিক ছাড়া আপনি রিটেন ম্যাথে আগাইতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা ভাই 2টা কাজই করব। আমরা এমসিকিউ বা রিটেন যাই বলেন না কেন, আগে আমরা বেসিকটাই শিখব, তারপরে দরকার হইলে আমরা ট্রিক্সটা শিখব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা 2টাই শিখব। যেই ম্যাথগুলো ট্রিক্স হয় আমরা ডেফিনেটলি ট্রিক্স শিখব, কিন্তু আগে বেসিক, তারপরে হচ্ছে যদি থাকে ট্রিক্স ট্রিক্স, যদি না থাকে ভালো নাই, আমি তো বেসিক তো শিখেই ফেলছি, তাহলে এটা দিয়েই আমি কভার করব। এই হচ্ছে বিষয়টা। এখন দেখেন আমাদের এই রকম কিছু কাহিনী আপনাকে দেখাই। যেমন আমাদের এই চ্যাপ্টারটার একটা জাতীয় কোশ্চেন আছে। জাতীয় কোশ্চেন মানে কি? জাতীয় কোশ্চেন মানে হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো চাকরির পরীক্ষা নাই যে এই পরীক্ষা থেকে, মানে ওই পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে ওই কোশ্চেনটা আসে নাই। ঠিক আছে, এরকম কখনো হয় নাই। এরকম একটা কোশ্চেন হচ্ছে চিনির দাম বেড়ে গেছে 25%, তাহলে চিনির ব্যবহার কমাইতে হবে কত %?
ঠিক আছে, যদি ব্যয় বৃদ্ধি করা না হয়, ঠিক আছে, শীট এনাফ 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 মোর দেন এনাফ, ঠিক আছে, শুধু এনাফ না, কিন্তু শর্ত একটা, একবার পড়লে হবে না, শীট মিনিমাম কয়বার পড়তে হবে, 3 বার, অ্যাটলিস্ট যদি 3 বার পড়েন তাহলে এই শীট সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এইবারে যে কথাটা বলতেছিলাম যে জাতীয় কোশ্চেনের ব্যাপারে, এটা যে চিনির মূল্য বেড়ে গেছে 25%, তাহলে চিনির ব্যবহার কমাইতে হবে কত পার্সেন্ট, বিখ্যাত কোশ্চেন। এই যে দেখেন একদম মুখস্থ, ঝাড়া মুখস্থ সমস্যা। এই কোশ্চেনটা এমন কোনো পরীক্ষা নাই, ব্যাংক বলেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, খাদ্য বলেন, পুলিশ বলেন, আগডুম বলেন, বাগডুম বলেন, দুদক বলেন, যাই বলেন, এমন কোনো চাকরির পরীক্ষা নাই যে ওই পরীক্ষাতে কোনো না কোনো সালে আপনার এই কোশ্চেনটা আসে নাই। এবং এইটা এতটাই পপুলার, আমাদের অনেকের উত্তরে মুখস্থ, ও 25% বেড়ে গেছে, হ্যাঁ তাহলে কমাইতে হবে কত পার্সেন্ট, 20% কমাই দাও তাহলে কাজ শেষ। এখন এই যে কোশ্চেনটা যে চিনির মূল্য, দেখেন কোশ্চেনে কি বলা হয়েছিল, যে চিনির মূল্য বৃদ্ধি পাইছে 25%, তাহলে এটার ব্যবহার কমাইতে হবে কত পার্সেন্ট। আমি সংক্ষেপে লিখলাম কোশ্চেনটা। এইটা পরীক্ষার হলের জন্য বলতেছি, এটার বেসিকটা আমরা এখন শিখবো না, বেসিকটা দেখবো আমরা পরে, কারণ এই কোশ্চেনটা আমাদের রিটেনে আছে, ঠিক আছে, আমাদের 2 নম্বর চ্যাপ্টারে রিটেনে আছে, আমরা ওই দিন রিটেনে কিভাবে করবেন সেটা আমরা দেখব। আমরা আজকে হচ্ছে ট্রিক্সগুলো একটু দেখার চেষ্টা করতেছি। যে ধরেন এইরকম হচ্ছে একটা বেসিক ট্রিক্স এটার, যে 100p ডিভাইডেড বাই হচ্ছে 100 প্লাস মাইনাস p, এইটা হচ্ছে সেই বিখ্যাত ট্রিক্স, যেখানে আমরা পি দ্বারা কি বুঝাইছে, এখানে পি দ্বারা বোঝানো হয়েছে পার্সেন্ট, পি দ্বারা বোঝানো হয়েছে পার্সেন্টকে। আর প্লাস মাইনাসের চিহ্নটা কেন ভাই, যদি ইনক্রিজের ঘটনা ঘটে তাহলে প্লাস চিহ্ন, আর যদি আমাদের ডিক্রিজের ঘটনা ঘটে তাহলে আমাদের এখানে মাইনাস চিহ্নটা আসবে। বেড়ে গেলে প্লাস চিহ্ন, কমে গেলে হচ্ছে মাইনাস চিহ্ন, আর পি দ্বারা বোঝানো হয়েছে পার্সেন্টেজকে। এখন কোশ্চেন, স্যার এটা অ্যাপ্লাই করব কিভাবে, আসেন সেটা আমরা একটু দেখে নেই। দেখেন এখানে পার্সেন্টেজটা কত আছে, এখানে পার্সেন্টেজ আছে হচ্ছে 25, এবং সেটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তাহলে এইটা আমরা একটু ফরম্যাটের মধ্যে ফেলাই দিই, তাহলে তো কি আসে দেখেন, 100 × 25 ডিভাইডেড বাই হচ্ছে 100 প্লাস 25। তাহলে দেখেন এখানে কত চলে আসে, 100 × 25 ডিভাইডেড বাই হচ্ছে 125। তাহলে 25 দ্বারা 125কে ভাগ করলাম, 5 25 125, 5 দ্বারা 100কে ভাগ করলাম, 5 20 100, ঠিক আছে। এই হচ্ছে তাহলে অ্যান্সার, যে যদি 25% বেড়ে যায় তাহলে ব্যবহার কমাইতে হবে 20%। কিন্তু যদি এই কোশ্চেনটাই আবার উল্টাটা হইতো, যে ধরেন আপনাকে বলা হইলো চিনির মূল্য বৃদ্ধি না, চিনির মূল্য হ্রাস হয়ে গেছে 25%, তাহলে এটার ব্যবহার কমাইতে হবে কত পার্সেন্ট বলেন। ফরম্যাট এটাই, ফরম্যাটের কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা কি করব তখন, 100 × 25 ডিভাইডেড বাই হচ্ছে 100। এইবারে দেখেন প্লাসটা মাইনাস, আপনি যে সংখ্যাকে বসাচ্ছেন, যে পার্সেন্টেজকে বসাচ্ছেন, সেটা কি হয়েছে তার উপরে ডিপেন্ড করবে প্লাস বা মাইনাস। এই আগেকার 25 কি হয়েছিল, বৃদ্ধি, এই কারণে প্লাস। এখনকার 25 কি হচ্ছে, হ্রাস, তাহলে এটা আসবে -25। তাহলে কেমন আসলো, 100 × 25 ডিভাইডেড বাই নিচে 75। তাহলে 25 দ্বারা 75কে ভাগ করলাম 3, আর 3 দ্বারা 100কে ভাগ করলে 2 ভাবে অ্যান্সার লেখা যাইতে পারে, 33.33%, অথবা বলা যাইতে পারে 33 সমস্ত 1/3%। যা বলেন বলেন। তাহলে বলেন এই যে বৃদ্ধি পাক বা হ্রাস হোক, সেইটার ঘটনাটা কেমন করে আমরা পরীক্ষার হলে করতে পারি, তার ট্রিক্সটা কি বোঝা গেছে কিনা, এটা কি বোঝা গেছে, বোঝা গেছে, গুড। এখন এইটাও আবার একটু মাথায় রাখতে হবে যে আমাদের মধ্যে অনেকের একটা বদ্ধমূল ধারণা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো, অর্থাৎ চিনির দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ঠিক আছে, আলুর দাম কমে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, এইরকম অঙ্ক হইলেই মনে হয় এইটা অ্যাপ্লাই করা যাবে না। এইটার ব্যাকএন্ডের গল্পটা হচ্ছে আপনি কখন অ্যাপ্লাই করতে পারবেন, যদি ব্যালেন্স করার ঘটনা থাকে। এখন কোশ্চেন হচ্ছে ব্যালেন্স করা আবার কি ব্যাপার, ব্যাপারটা হচ্ছে এইরকম, যে ধরেন এইরকম যদি বলা হয় যে আমার কাছে কিছু টাকা আছে, আপনার কাছেও কিছু টাকা আছে, আমি এখন আপনাকে বললাম যে ভাই দেখেন আমার টাকাটা আপনার চাইতে 25% বেশি আছে, আমার টাকা আপনার চাইতে কত পার্সেন্ট বেশি, 25%। তাহলে বলেন তো আপনার টাকা তাহলে আমার চাইতে কত পার্সেন্ট কম, ঠিক আছে। এখন অনেকে চিন্তা করে, আরে বাপে বাপ, টাকা 25% বেশি, ওইদিকে আবার কমাবো কত, 25 বেশি হইলে তাহলে 25ই কম। না, 25 বেশি যদি হয় আমারটা, তাহলে আপনারটা অবশ্যই কি হবে, 25% বেড়ে গেলে আপনারটা তাহলে 20% কম হবে। কারণ আমি যেখান থেকে বাড়াচ্ছি আপনি তো সেখান থেকে কি করতেছেন, কমাচ্ছেন না, বাড়াটা থেকে তো আপনি কমাচ্ছেন। এই কারণে 25% যদি আমার টাকা বেশি হয় তাহলে আপনার টাকা কি হবে, 20% কম হবে,
যে আমার টাকা আপনার চাইতে 25% বেশি, তাহলে আপনার টাকা আমার চাইতে কি হবে 25% কম, ব্যালেন্স করা হচ্ছে। ব্যালেন্স করার ঘটনা হইলেই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশনের জায়গাগুলোতে আপনার কমন কিছু ডাটা বহুবার পরীক্ষায় ইউজ হয়েছে। কমন কিছু ডাটা মানেটা কি? কমন কিছু ডাটা মানে ধরেন এইটা একটা টেবিল, প্রথমটা হচ্ছে ইনক্রিজের ঘর আর তারপরেরটা হচ্ছে ডিক্রিজের ঘর। যদি কখনো 20% বেড়ে যায় তাহলে কমাইতে হয় 16.67%। যদি 25% বেড়ে যায় তাহলে কমাইতে হবে 20%। যদি 33.33% বেড়ে যায় তাহলে কমাইতে হবে 25%। যদি 50% বেড়ে যায় তাহলে কমাইতে হবে 33.33%। যদি 100% বেড়ে যায় তাহলে কমাইতে হবে 50%। আর জায়গা নেই, আপাতত লিখতে পাচ্ছি না, এই কয়টা হচ্ছে আপাতত লিখে রাখলাম। এগুলো হচ্ছে খুব পপুলার ডাটা। এখানে যা দেখতেছেন সবগুলোই মূলত এটা দিয়েই করা, এই ফরম্যাটটা দিয়েই করা, এই অস্ত্রটা দিয়েই করা। এখন সব জায়গায় কি আপনি এখন অস্ত্র ওপেন করবেন নাকি? না, আপনি যদি এমন পান যে আপনার কমন ডাটার মধ্যেই পড়ে গেছে তাহলে আপনি এখান থেকে অ্যান্সার দেবেন। এখন দেখেন এইটা কিভাবে ইউজ হয়। জিনিসটা এইভাবে মুখস্থ করবেন না যে 25 থাকলেই 20 হবে, 20 থাকলেই 25 হবে, যাই বলেন বলেন। 25% থাকলে 20% বলবো, 20% থাকলে 25% বলবো, জীবনেও না। সব থেকে মূল সমস্যাটা হচ্ছে 25 বাড়ছে নাকি কমছে। দেখেন যখন 25 বৃদ্ধি পাইছে তখন অ্যান্সার আসছে কত 20, কিন্তু যখন 25 হ্রাস হয়ে গেছে তখন অ্যান্সার আসছে কত 33.33। তার মানে সংখ্যার সঙ্গে এটাও দেখতে হয় বাড়ছে নাকি কমছে। তাহলে বলেন যদি 20% কমে যায় তাহলে বাড়াবেন কত 25, কিন্তু যদি বলে 20% বেড়ে গেছে তাহলে কমাবেন 16.67। 33.33 কমে গেছে বাড়াবেন কত 50, কিন্তু যদি বলে 33.33 বেড়ে গেছে তাহলে কমাবেন কত 25। 50% কমে গেছে বাড়াবেন কত 100, 50 বেড়ে গেছে কমাবেন কত 33.33। এই ডাটাগুলো হচ্ছে কমন, এগুলো খুবই কমন টাইপের ডাটা। এখন কোশ্চেন হচ্ছে তাহলে আমি তো এটা দিয়েই করতে পারি, এটা দিছেন কেন? এটাও একটা কোশ্চেন যে স্যার এটা দিছেন কেন। কারণ কমন ডাটা যদি পড়েই যায় তাহলে আপনি খাতা কলম কেন ইউজ করবেন? যেমন 50% বেড়ে গেছে কমাবেন কত? আপনি পরীক্ষার হলে কি করতেন? আপনি পরীক্ষার হলে করতেন 100 গুণন 50 ডিভাইডেড বাই 100 যোগ 50। আলটিমেটলি এই ক্যালকুলেশন করতে যায় ওই 50 দ্বারা 150-কে ভাগ করলে 3 হয়, 3 দ্বারা 100-কে ভাগ করলে 33.33 হয়। আপনি কেন করতে যাবেন? কারণ আপনি তো জানেন যে 50 বেড়ে গেলে কমাইতে হয় 33.33। তাহলে তো আপনি টেবিল থেকেই করতে পারছেন, কারণ এমসিকিউ তো আমার কি দরকার, কত দ্রুত অ্যান্সার করা যায়। এইরকম কিছু কমন ডাটাও আপনাদেরকে আমি মুখস্থ করাই দিব ক্লাসের ভিতরে, যেন আপনি তাকাইলে অ্যান্সারটা দিতে পারেন যে এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা। এবং সেটা কোশ্চিনের মাধ্যমে আপনাদেরকে শেখাবো, নট অনলি শুধু এটা দিয়েই ছেড়ে দেবো, হ্যাঁ এটা দিলাম জান এখন না। এইটার অ্যাপ্লিকেশন আমরা কোশ্চিনের মধ্যে দেখব, যে কোশ্চিনগুলো অলরেডি বিভিন্ন পরীক্ষাতে আসছে এইরকম কিছু কোশ্চিনও আপনাদের জন্য রেডি করা আছে, ওই কোশ্চিনে আমরা অ্যাপ্লাই করা দেখব। দেখবেন আপনি তাকায় তাকায় জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সারগুলো করতে পারতেছেন, কোনো ক্যালকুলেশন করাই লাগতেছে না। কেন? কারণ আপনি তথ্য জানেন। হ্যাঁ, এখন কোশ্চিন স্যার সবগুলোই কি এর মধ্যে থেকে আসবে? না, সবগুলো এর মধ্যে থেকে আসবে বলা যাবে না। এগুলো হচ্ছে কমন ডাটা, বেশি ব্যবহার হয়েছে। এখন কোশ্চিন যদি পরীক্ষায় আসতো যে চিনির দাম বেড়ে গেছে 10%, তাহলে অ্যান্সার আমরা কি করতাম? কথার কথা ধরেন কোশ্চিন এটা আসছে চিনির দাম বৃদ্ধি পাইছে কত 10%, তাহলে এখন বলেন এটার ব্যবহার কমাইতে হবে কত পার্সেন্ট? 10% কি আমার টেবিলের মধ্যে আছে? না। এখন আমরা কি করব? এইবারে আপনি আপনার মূল ক্যালকুলেশনের দিকে যাইতে পারেন। 100 গুণন 10 ডিভাইডেড বাই বৃদ্ধি পাইছে, তাহলে 100 যোগ 10, তার মানে 100 গুণন 10 ডিভাইডেড বাই 110। 0 0 কাটাকাটি করলাম, 11 দ্বারা ভাগ করলাম, 9 11 99, তার মানে 9 সমস্ত 1/11%। অ্যান্সার শেষ। যদি 10% বৃদ্ধি পায় তাহলে ব্যবহার কমাইতে হবে 9 সমস্ত 1/11%। গল্প শেষ। এখন আপনি যান, এখন আপনি ফরম্যাট ইউজ করেন। কিন্তু আপনি কেন যে কোনো কাজের জন্য আপনি ফরম্যাটটা ইউজ করতে যাবেন? যদি কমন ডাটা পড়েই যায়, যদি কমন পড়েই যায়, তাহলে আপনি এখান থেকে দ্রুত কিন্তু এই ক্যালকুলেশনগুলো কভার করতে পারবেন। আমরা এইভাবে আপনাদেরকে ধীরে ধীরে রেডি করব। শুধু ওই ফরম্যাট দিয়েও ছেড়ে দিব না, এইটার বেসিকটাও দেখাবো, তারপরে আপনাকে ফরম্যাটটাও শিখাবো। সেই ফরম্যাটের যদি কমন কোনো ডাটা থাকে আমরা সেটা নিয়েও কাজ করব। কারণ আমাদের টার্গেটটা কি, বা আমরা পরীক্ষার হলে গেলে বিপদের মধ্যে পড়ি কোথায়? আমরা পরীক্ষার হলে দুইটা বিপদে পড়ি ভাই এমসিকিউতে।
একটা বিপদ শুধু এমসিকিউ না, রিটেনও তাই। একটা বিপদ হচ্ছে কোনটা? সময় কম। 2 নম্বর বিপদ কোথায়? রাপ করার জায়গা কম, সময়ও কম, জায়গাও কম। তাহলে আপনি কম সময়ের মধ্যে কম জায়গা ব্যবহার করে কিভাবে হচ্ছে আপনি এই ম্যাথগুলো কাভার করতে পারেন, সেটাও তো একটা দেখার বিষয়। তার মানে আমার উত্তরটা সঠিক আসতেছে কিনা এমসিকিউতে, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। এই কারণে আমরা আপনাদেরকে শুধুমাত্র ম্যাথ করাবো না, আমরা আপনাদেরকে পরীক্ষার হলের মতন করে রেডি করব। শুধু কষ্ট করে আমাদের সঙ্গে থাকতে হবে, এটাই হচ্ছে মূল জায়গা। যদি একটু কষ্ট করে থাকতে পারেন তাহলে আমরা আপনাদেরকে পরীক্ষার হলের মতন করে রেডি করে দিতে পারি। এই একটু আগে মিষ্টি খাইলাম, ঠিক আছে, একটু আগেই আমরা এই জায়গাটায় একজনের মিষ্টি খাইলাম, গতকালকে রেজাল্ট দিছে, বেশ কয়েকজনের ফোন পাইছি, এখন পর্যন্ত 3 জনের মিষ্টি পাইছি আমি এই জায়গাটায় ব্যক্তিগতভাবে। আমি 3 জনের মিষ্টি আজকে পাইলাম, তৃতীয় জনের, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের হচ্ছে উনি সিনিয়র অফিসার হয়ে গেছেন, আসছে আজকে মিষ্টি খাওয়ানোর জন্য। গতকালকে পাইছিলাম হচ্ছে 2টা মিষ্টি। এখন ঘটনা হচ্ছে যে ওনাদের কাছ থেকে কেন আমরা পাচ্ছি। ও আচ্ছা, আরও মজার ব্যাপার, এই 3 জনের মধ্যে মানে এখন পর্যন্ত যে মিষ্টি পাইছি তার মধ্যে 2 জনের মিষ্টি কিন্তু অনলাইনের, মানে অনলাইন থেকে মিষ্টি খাওয়াই নাই, ওনারা অনলাইনের ব্যাচে ছিলেন, ওনারা জব পাইছেন, তারপরে হচ্ছে আমাদের এখানে সশরীরে আসছেন দেখা করার জন্য এই জায়গাটায়। তাহলে এইরকম আমাদেরও টার্গেটটা থাকে যে নট অনলি শুধুমাত্র ওই 3 জনের কাছ থেকেই মিষ্টি খাবো, অন্য কারো কাছ থেকে না, এরকম না। আমরা চাই সবার কাছ থেকেই আমরা ডেফিনেটলি মিষ্টি পাবোই, এবং আমাদের টার্গেটটাই এটা থাকে যে আপনাদেরকে পড়ানো নয়, এটা হচ্ছে মূল কথা। খুব ভালো করে খেয়াল করবেন যে আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে শুধু পড়ানো না, আমাদের টার্গেট আপনাদেরকে ব্যাংকার বানাবো। এবং এই কারণে এমসিকিউ, রিটেন এবং ভাইভাতেও আপনি কি করবেন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা এখানে কিন্তু পূর্ণাঙ্গভাবে একটা বিস্তারিত ওয়েতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি, যেন এমসিকিউ রিটেনের পরে ভাইভাটাও আপনি কিভাবে ফেস করবেন সেটা নিয়েও আমরা কাজ করি। আর এই কারণে আমাদের প্রত্যাশা থাকেই এটা যে আপনাদের কাছ থেকে মিষ্টি আমি পাবোই, কারণ আমরা তো ওইভাবেই সার্ভিস দেওয়ার চেষ্টা করি যে সার্ভিসে আপনাদের কাছ থেকে একটা সাকসেস রেজাল্ট আমাদের আসবেই। কিন্তু ওই যে আপনাদের জায়গা থেকে এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে যে আপনি কি জবটা চান কি না, ঠিক আছে, এইটা হচ্ছে মূল টার্গেট। যদি আপনার টার্গেট থেকে থাকে যে না আমি একজন ব্যাংকার হবই, তাহলে ভাই 2টা জায়গায় বিশ্বাস রাখেন। একটা হচ্ছে নিজের প্রতি, প্রথম বিশ্বাস নিজের প্রতি, আপনার সাবজেক্ট কি ছিল, আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল, আপনি কোন ইউনিভার্সিটির, আপনার সিজিপিএ কেমন, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন, এগুলো মাথায় রাখেন না, ঠিক আছে। আপনি ছোটোবেলায় ম্যাথ পারতেন না, সব বাদ দেন, আরে ভাই পারতেন না এখন পারবেন, আগে জানতেন না এখন জেনে নেবেন, আগে আমি বুঝি নাই এখন বুঝে নেন, কেন পারবেন না, না পারার কোনো কারণ নাই। এইটা প্রথম বিশ্বাস নিজের উপরে রাখেন যে না আমাকে দিয়ে সম্ভব, আমি পারবই, কেন হবে না, না পারার কোনো কারণ নাই, অবশ্যই পারবো, এই বিশ্বাস প্রথমটা। আর 2 নম্বর বিশ্বাসটা একটু আমাদের উপরে রাখতে হবে যে না স্যারেরা এখানে যারা আছেন তারা ডেফিনেটলি আমাদের সাকসেসের ওয়েটা ওনারা আগে চেনেন, জানেন কোন ওয়েতে নিয়ে যাবেন, এইটার দায়িত্ব তাদের উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে। স্যারেদের উপরে আমাদের একটা বিশ্বাস রাখতে হবে, টার্নিং পয়েন্টের উপরে একটা বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি একটা বিশ্বাস, টার্নিং পয়েন্টের উপরে একটা বিশ্বাস রাখেন, কেন হবে না, না পারার না হওয়ার কোনো অপশন নাই। এত বছর ধরে প্রায় আমার ব্যক্তিগতভাবে 18 বছর প্লাস আপনাদের সঙ্গে থাকার একটা সৌভাগ্য হয়েছে, এবং আমাদের সঙ্গে যারা আছেন, তারেক স্যার আছেন, সুমন স্যার আছেন, মিজান স্যার আছেন, ইনাদের কারোরই কিন্তু এক্সপিরিয়েন্স কারোরই 10 বছরের নিচে না, সবারই কিন্তু প্রায় 10 বছর প্লাস হচ্ছে অভিজ্ঞতা। তাহলে এত বছরের অভিজ্ঞ এই পার্সনগুলো কি চায়, শুধু পড়াইতে চায় না, তাদের চাওয়া একটাই, আমাদের চাওয়া একটাই, আপনাদেরকে ব্যাংকার বানাবো। যদি আপনার জায়গা থেকে আপনি মাইন্ড সেট আপ ঠিক করতে পারেন, ডেফিনেটলি আমাদের পক্ষে সম্ভব। কারণ এই যে এতগুলো রেজাল্ট আপনারা আসতেছে, এখন পর্যন্ত আপনারা আমাদেরকে কখনোই নিরাশ করেন নাই যে একটা রেজাল্ট হয়েছে কিন্তু রেজাল্টটা থেকে আমাদের কেউ নাই, এরকম হয় নাই। হিউজ পরিমাণে রেজাল্ট এখানে চলে আসতেছে। তাহলে আমাদের কেন প্রত্যাশা বাড়বে না, কেন আপনাদের প্রতি প্রত্যাশা আসবে না যে না তাদেরকে যদি ব্যাংকার বানাইতে পারি আপনাদেরকেও ব্যাংকার বানাইতে পারবো। কিন্তু ওই যে জায়গা একটাই, ঝামেলা একটাই, আপনি নিজের সঙ্গে কমিটমেন্ট আগে ঠিক করেন। কারণ অনেকেই আছেন যে সামনে প্রাইমারির জন্য চিন্তা ভাবনা করতেছেন, প্রাইমারিটা একটু দেই, অনেকে এই যে গেল বিসিএস, ঠিক আছে, বিসিএসটাও একটু দেওয়া দরকার ছিল, সামনে নিবন্ধন ছুঁই ছুঁই করতেছে, সার্কুলার 80 ভাব একটা অবস্থা, চিন্তা করতেছেন নিবন্ধনও একটু দেওয়া দরকার। আপনি সকালবেলা চিন্তা করতেছেন বিসিএস, দুপুরে চিন্তা করতেছেন হচ্ছে ব্যাংক, সন্ধ্যার সময় চিন্তা করতেছেন যে এই প্রাইমারি একটু দেওয়া দরকার, রাতের বেলা চিন্তা করতেছেন নিবন্ধন, পরের দিন সকালবেলায় উঠে খুঁজে পাওয়া যায় না আপনি কার জন্য পড়াশোনা করতেছেন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি নাকি নিবন্ধন, কোনোটাই হয় না।
ভাই আপনি কেন এটা বুঝেন না যে আপনার একটা জায়গার যদি প্রিপারেশন পূর্ণাঙ্গভাবে নিতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার এই প্রিপারেশনটা বাকিগুলোতেও কাজ করবে। আপনি ব্যাংকের প্রিপারেশন নিলে সেটার একটা অংশ বিসিএসেও যেমন কাজ করবে, প্রাইমারিতেও কাজ করবে, নিবন্ধনও কাজ করবে, সবগুলো জায়গায় কাজ করবে। তাহলে আপনি এলোপাথারি কেন দৌড়াদৌড়ি করেন? আপনি একটা জায়গায় স্থির থেকে আগে চিন্তা করেন যে এই 4টা বা 5টা মাস স্যারেদেরকে আমি একটু দিই, এই 5টা মাস আমি একটা জায়গার পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিব, অ্যান্ড দেন আপনি কোথায় কি দিতে চান দেন, সমস্যা কি? আপনাকে কে নিষেধ করছে প্রাইমারিতে পরীক্ষা দিতে? আপনাকে কে নিষেধ করছে বিসিএসে দিবেন না? কিন্তু ভাই একটা জায়গার প্রিপারেশন আগে কমপ্লিট করেন। একটা জায়গার ফুললি প্রিপারেশন কমপ্লিট হইলে এই প্রিপারেশন দিয়ে অনেকের অনেক পরীক্ষা হয়ে যায়। এখন এই জায়গাগুলো তো আমার বোঝা দরকার। আর ব্যাংক মানে তো শুধু ব্যাংক না, আপনি ব্যাংকের প্রিপারেশন দিয়ে আপনি ব্যাংকে পরীক্ষা দিতে পাচ্ছেন, দুদকে পরীক্ষা দিতে পাচ্ছেন, বেবজা বলেন, বেজা বলেন, জীবন বীমা বলেন, এইদিকে বিমান বলেন, এইদিকে কতগুলো জায়গায় পেট্রো বাংলা বলেন, কতগুলো জায়গায় পরীক্ষা দিতে পাচ্ছেন। সবগুলোর কোশ্চেনের প্যাটার্ন অলমোস্ট ব্যাংকের মতন। এই একটা প্রিপারেশন দিয়ে আপনি এতগুলো জায়গায় নক করতে পারছেন। আরে ভাই মানুষ আপনি একজন, আপনার কয়টা চাকরি লাগবে? আপনার চাকরি লাগবে একটা। তাহলে আপনি এতগুলো কেন টেনশন করতেছেন? একটা জায়গায় স্থির করে ভাই মনকে স্থির করেন একটা জায়গায়। আপনাদের অনেকের মন স্থির না, এই কারণেই হচ্ছে আপনাদের ঝামেলাটা বাঁধে। সকালবেলা একটা চিন্তা করেন, দুপুরে একটা, রাতে একটা, পরের দিন হা হুতাশ করেন, বই নিয়ে বসেন, কার জন্য পড়তেছেন সেটারই ঠিক নাই। ঠিক আছে, একটু পড়েন বিসিএস এর জন্য, একটু পড়তেছেন ব্যাংকের জন্য, একটু পড়তেছেন প্রাইমারির জন্য। না ভাই, এইরকম করে না। আপনি আগামী 6টা মাস একদম চোখ বন্ধ করে ফিক্সড করে ফেলেন যে এই 6 মাসে যা হয় হোক, এই 6 মাস আমি একটার জন্য ফিক্সড। সেটা কি? ব্যাংক, ব্যাংক, ব্যাংক। এই 6 মাস মাথার মধ্যে ব্যাংক ছাড়া কোনো কিছু রাখবেন না। 6 মাসে যখন আপনার একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন চলে আসতেছে ব্যাংকের, তখন আপনি ডাইভার্সন নেন, ডানে যান, বামে যান, সামনে যান। এখন যাওয়া আপনার জন্য ইজি, কারণ আপনি এখন হাঁটতে শিখছেন। আর হাঁটা শেখার আগে যদি রাস্তা চেনা শুরু করেন, এটা তো বোকামো হয়ে যাবে, তাই না দীপ? তাহলে এই জায়গাটা আগে আমাকে হাঁটতে শিখতে হবে ভাই। আপনি হাঁটা শিখেন, দৌড়ানো শিখেন, এরপরে যে রাস্তায় দেই না কেন আপনি দৌড়াইতে পারবেন। কিন্তু আপনি দৌড়াইতেই শিখেন নাই, হাঁটতেই শিখেন নাই। আপনাকে যতই আমি রাস্তায় স্মুথ দেই, হবে না ভাই, আপনার কাছ থেকে আসবে না রেজাল্ট। আবেগ দিয়ে কখনো রেজাল্ট হয় না। এই জায়গাগুলো আপনাদের একটু দয়া করে আপনারা ফোকাস করেন। এবং বারবার করে বলতেছি যে আমরা এখানে কখনোই আপনাদেরকে ম্যাথ শেখানোর জন্য আসি নাই, ঠিক আছে, ইংলিশ শেখানোর জন্য আসি নাই। মূল টার্গেট একটাই, ধান্দা একটাই। কথাটা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু সত্যিই বাস্তব এটাই যে আমাদের ধান্দা কি? আমাদের ধান্দা পরীক্ষা পাস করতে হবে। স্যার আমাকে ভাইবা বোর্ডে ঢুকতে হবে, সেটার জন্য কি করা দরকার? ইয়েস, আমাদেরও টার্গেট এটা যে আপনাকে ভাইবা বোর্ডে আমরা ঢুকাবো, আপনাকে ভাইবা বোর্ডে যাওয়ার ব্যবস্থা আমরা করে দিব। সেটার জন্য কি ম্যাথ লাগবে, সেটার জন্য কি ইংলিশ লাগবে, এই জিনিসগুলো আমরা বুঝাই দিব। এই জন্যে ওই যে একটাই জিনিস, আপনার নিজের সঙ্গে কমিটমেন্ট ঠিক করেন যে আপনি আসলে কি চান। আপনার এই চাওয়াটা ঠিক করেন ভাই। আপনার চাওয়া ঠিক থাকলে আপনার গোল ফিক্সড হবে। আপনার গোল ফিক্সড হইলে আমাদের জন্য কাজ করাটা সহজ। কিন্তু আপনার চাওয়া ঠিক নাই, আপনার গোলও ঠিক নাই, আমি যতই পেঁচাল পারি, আমরা যতই এখানে কষ্ট করি, কোনো লাভ হবে না ভাই আপনার। এই কারণে দয়া করে আল্লাহর ওয়াস্তে নিজেদের জায়গা থেকে আপনারা আপনাদের টার্গেটটা ফিক্স আপ করেন যে আপনি নিজেকে আজ থেকে 6 মাস পরে কোন ব্যাংকে দেখতে চান, কোন পজিশনে দেখতে চান। সবার টার্গেট করা উচিত বাংলাদেশ ব্যাংকের এইটি একটা বড় জায়গা। আপনি টার্গেট যদি করেন তাহলে আপনার নিচের জায়গাগুলো খুব সহজেই কিন্তু কি করা যায়, ক্র্যাক করা যাবে ভাই, খুব সহজে ক্র্যাক করা যায়। কারণ আপনি চিন্তাই যদি করেন এই জায়গা, তাহলে এখান থেকে লাভ দিয়ে উপরে ওঠাটা তখন আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য টার্গেট করবেন, যদি বাংলাদেশ ব্যাংক হয় তাহলে টার্গেট করবেন এইডি, যদি গভর্নমেন্ট ব্যাংক হয় তাহলে টার্গেট করবেন আপনার সিনিয়র অফিসার, যদি প্রাইভেট ব্যাংক হয় তাহলে টার্গেট করবেন এমটিও পোস্ট। ঠিক আছে, এইরকম করে টার্গেটগুলো ফিক্স আপ করেন ভাই। সবার টার্গেট একরকম না। কারো খুব পছন্দের জায়গা হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক, কারো পছন্দের জায়গা প্রাইভেট ব্যাংক, কারো পছন্দ হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমরা এখানে কার জন্য পড়াশোনা করব? আমরা এখানে যা পড়াশোনাগুলো করব এগুলো প্রত্যেকটাই আপনার যে কোনো ব্যাংকের জন্য কাজ করবে। আমরা স্পেসিফিকভাবে এরকম না যে এটা শুধুমাত্র গভর্নমেন্ট ব্যাংকের জন্য পড়াচ্ছি বা শুধুমাত্র প্রাইভেটের জন্য পড়াচ্ছি, না, এটা সবগুলোই কভার করবে। যদিও এইটা সত্যি কথা যে প্রাইভেট ব্যাংকের কোশ্চেনের প্যাটার্ন আর গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেনের প্যাটার্নের মধ্যে একটু কি আছে, ডিফারেন্সিয়েট এই জায়গাটাই আছে। আমাদের প্রাইভেট ব্যাংকের ব্যাস আছে আলাদা, মানে প্রাইভেট ব্যাংকগুলোর জন্য একদম স্পেসিফিক বা ডেডিকেটেড যারা, তাদের জন্য কিন্তু ব্যাস আলাদা। কিন্তু আমরা এখানে অল ওভার যা করি এইটা মোটামুটি সবগুলোই কভার করবে আপনাদের। বাংলাদেশ ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংক সবগুলোই কভার করবে। কিন্তু ওই যে দিন শেষে কথা একটাই, আপনি রেডি কিনা। যদি আপনি রেডি থাকেন তাহলে আমাদের জন্য কিছু একটা করা সম্ভব। বাট যদি আপনি এলোমেলো হয়ে যান, আমার রেডি হওয়া দিয়ে আপনার কোনো কাজ হবে না। আমরা এখানে সব কিছু নিয়ে রেডি। আমাদের লেকচার শিটের কথা বলেন, আমাদের টিচার বলেন, আপনাদের কোশ্চেনের কথা বলেন,
মডেল টেস্টের কথা বলেন, সাজেশনের কথা বলেন, ভাইবার জন্য কি করতে হবে সেইটার ব্যাপারে আপনি কথা বলেন, আমরা সব কিছু নিয়ে রেডি আপনাদের জন্য। আপনাদের বড় ভাই বড় বোন যেভাবে আমাদের হাত ধরে বিভিন্ন ব্যাংকে তারা এখন কর্মরত আছেন, আমরাও চাই যে আমাদের হাত ধরে আপনিও যেন ঠিক এইরকমই আপনার স্বপ্নের একটা ব্যাংকে, স্বপ্নের একটা পজিশনে যেন আপনি যেতে পারেন। এটা আমাদের টার্গেট, এটাই হচ্ছে আমাদের মূলটাই হচ্ছে এটা। এবং আমাদের সাকসেসটাই এটা, যখন আপনারা ফোন দিয়ে আমাদেরকে জানান যে স্যার আজকে রেজাল্ট হয়েছে, অমুক ব্যাংকে হচ্ছে, অমুক পজিশনে আমার এই জায়গাটায় জবটা হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের সাকসেস। এত কষ্ট করার মূল কথাটাই হচ্ছে এটাই। তাহলে আপনারা ওরকম একটা টার্গেট করা উচিত যে আমিও স্যারেদেরকে ফোন দিয়ে জানাবো, আমিও আমার বাবা মাকে একটু ফোন দিয়ে জানাবো যে আজকে আমার অমুক ব্যাংকে জব হয়ে গেছে। ঠিক আছে, এইরকম একটা টার্গেট ফিক্সড করেন। ঠিক আছে, রিটেনের ব্যাচ আছে আমাদের। রিটেনের ব্যাচটা হচ্ছে কাদের জন্য? রিটেনের ব্যাচ হচ্ছে যারা এমসিকিউতে অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, যে হ্যাঁ আমার এমসিকিউতে কোনো সমস্যা হয় না, আমি পরীক্ষা দিলেই এমসিকিউতে পাশ করি, কিন্তু কেন জানি আমার রিটেনের রেজাল্ট আসতেছে না, বা ভাইবাতে খুব ভালো হচ্ছে রেজাল্ট আসতেছে না। কেন ভাইবাতে ভালো হওয়ার পরও রেজাল্ট আসতেছে না? তার পিছনে কারণটা হচ্ছে আপনার রিটেনের নাম্বারটা অনেক কম, এই কারণে আসতেছে না। এইরকম যদি কেউ একেবারে মানে নিজের সঙ্গে কমিটমেন্ট করে যদি বুঝতে পারেন যে না আমার এমসিকিউতে খুব ভালো একটা অবস্থানে আছেন, তাহলে তাদের জন্য স্পেসিফিক রিটেনের ব্যাচ তো আছেই আমাদের। ঠিক আছে, সেটার জন্য হচ্ছে আপনি রিটেনের ব্যাচে অ্যাডমিট হইতে পারেন। কাদের জন্য? আবারও বলতেছে, যারা একদম স্পেসিফিক জানেন, ডেডিকেটেড, যে আমার এমসিকিউ এর প্রিপারেশন একেবারে তুঙ্গে, আমি পরীক্ষা দিলেই পাশ করি, তাদের জন্য রিটেন। কিন্তু একদম বেসিক যারা আছেন তাদের জন্য আমাদের এই কোর্সটার ভিতরে কিন্তু এমসিকিউ রিটেন দুটাই আছে ভাই। আমরা দুটা নিয়েই কিন্তু এখানে কাজ করতেছি, নট অনলি শুধু এমসিকিউ। আমাদের রেগুলার কোর্সে এমসিকিউ রিটেন, ওই আপনার বাংলা বলেন, ইংলিশ বলেন, ম্যাথ বলেন, এগুলো সব এমসিকিউ রিটেন সব আসে, জিকে বলেন, সবগুলোরই কিন্তু এমসিকিউ রিটেন দুইটা পার্টি আমরা কভার করবো। দ্যাটস ওয়াই এগুলো নিয়ে আর টেনশন মনে হয় না করলেও চলবে। তাহলে এই বিষয়টি কি বোঝানো গেল কি না, যে আমাদের পড়তে হচ্ছে কিভাবে বা জানতে হচ্ছে কিভাবে, এই জিনিসগুলো কি ক্লিয়ার? ক্লিয়ার, গুড। আচ্ছা, তাহলে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম যে আমাদের এখানকার পড়াশোনাগুলো আমরা কিভাবে করব, আপনাদের কিভাবে পড়াশোনাগুলো করা উচিত, আপনাদেরকে কি জেনে ক্লাসে আসাটা উচিত। বাসায় একটু ভাই কষ্ট করতে হবে, কারণ এইটাও একদম সত্যি কথা, শুনতে খারাপ শোনা যাবে কিন্তু এটা বাস্তব, যে আপনারা আমাদেরকে যে প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টাতে করে এই জায়গাটায় থাকবেন, যে আমাদেরকে যে 2 ঘন্টা দিবেন, এই 2 ঘন্টাতে কিন্তু আসলে জব নিশ্চিত করা যাবে না। আপনার জব নিশ্চিত করতে পারবেন আপনার বাসার 22 ঘন্টার উপরে। তাহলে এখন কোশ্চেন স্যার ক্লাস করব না, কারণ আপনি তো বলে দিলেন যে 2 ঘন্টাতে জব হবে না, তাহলে আপনাদেরকে তাহলে সময় দিয়ে লাভটা কি? এখন এটা তো একদম সত্যি কথা যে 2 ঘন্টাতে তো আপনিই বলে দিলেন যে চাকরি হবে না, আপনার চাকরি নাকি ডিপেন্ড করতেছে বাসার 22 ঘন্টার উপরে, তাহলে 2 ঘন্টা কেন আসবো? এটাও একটা কোশ্চেন ভাই। আপনি এই 2 ঘন্টা আসবেন হচ্ছে বাসার 22 ঘন্টা কিভাবে কাটাবেন তার একটা ওয়ে আপনার সঙ্গে আমি শেয়ার করতেছি, তার একটা গাইডলাইন আপনাকে আমি দিচ্ছি, তার একটা রুটিন আপনাকে আমি দিচ্ছি, নাথিং এলস। আর কিচ্ছু না। বলেন আমরা কি করতেছি? আমরা শুধু আপনাকে জানাচ্ছি ইনফরমেশন, ভাই এইভাবে অঙ্কটা করেন, ভাই এইভাবে ম্যাথটা আপনাকে সলভ করতে হবে, ভাই এইভাবে ইংলিশগুলো লিখতে হয়। কিন্তু আপনি জানার পরে যদি এইটা নিজের সঙ্গে যদি কালচারে না নিয়ে আসেন, আপনি যদি প্র্যাকটিসের মধ্যে না নিয়ে আসেন, তাহলে তো এটা আপনার গ্রিপে আসবে না। তাহলে আপনার আসার জন্য তো এই 2 ঘন্টা না, 2 ঘন্টা তো আমরা শুধু আপনাকে জানাচ্ছি। তাহলে আপনার মূলটা আসলে ডিপেন্ড করতেছে চাকরি পাওয়া না পাওয়া, সেটা হচ্ছে বাসার সময়টা। এই বাসার সময় কিভাবে কাটাচ্ছেন এইটা হচ্ছে দেখার বিষয়। আপনাদের বাসায় প্রত্যেকের রুটিন করা উচিত, যে আপনি কবে কখন কোন জায়গাটায় কি আপনি রুটিনের সময়টা পাচ্ছেন এইটা। কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের এখনও একাডেমিক পড়াশোনাগুলো একটু করতে হচ্ছে, রেজাল্ট এখনও আউট হয় নাই, বা লাস্ট সেমিস্টারে আছেন, এরকম আছে। অনেকে ফ্যামিলিতে হচ্ছে কি করতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। আপনাদের মধ্যে অনেকে এমনও আছেন যে বিভিন্ন জবের সঙ্গেও অ্যাটাচড আছেন, কিন্তু আপনারা জবটা সুইচ করতে চান, এইরকম। তাহলে এখন আপনাদের রুটিন কি এরকম হয় যে শনিবারের রুটিন যেমন রবিবারের রুটিনও ওরকম? এটা তো ছোটবেলার রুটিন। আমরা দেখতাম এরকম, শনিবারে একটা রুটিন বানাইতাম, রবিবার লিখে ওখানে লিখে রাখতাম ওই ওই ওই, সোমবারেও লিখতাম ওই ওই ওই, এরকম। তাই আপনিও কি এখন এরকম ওই ওই লিখবেন নাকি? না, এই অপশন তো নাই। আপনার শনিবারের একরকম ব্যস্ততা, রবিবারের ব্যস্ততা আরেক রকম। তাহলে আপনার শনিবারে কখন কখন ফাঁকা, এই ফাঁকাটা হচ্ছে আপনার রুটিনে থাকা উচিত। রবিবারে কখন কখন ফাঁকা, এই ফাঁকাটা আপনার রুটিনে থাকা উচিত। এবং সেটা কোথায় রাখা উচিত? টেবিলের মধ্যে না,
খাতার মধ্যে না, তাহলে এটা রাখা উচিত ভাই আপনার অবশ্যই সকালে ব্রাশ করতে যাওয়ার সময় বেসিনের সামনে যে আয়না, এই আয়নাটার সামনে রাখা উচিত। কারণ আপনার ব্রাশ করার সময় যেন আপনি টের পান আজকে সোমবার, আজকে আমার এই সময় এই সময় এই সময় পড়ার কথা। কারণ আপনি রাতের বেলায় এসে যদি চিন্তা করেন ইস আজকে সকালে আমার পড়ার কথা ছিল, হইল না রে, ইস আমার আজকে বিকালে পড়ার কথা ছিল, আজকে এই পড়াটা করতে পারলাম না, তাহলে এই ইস করে আপনার কী লাভ হয়েছে? তাহলে রুটিন কি রাত্রে দেখবেন? না, রুটিন দেখা উচিত সকালবেলা। একদম সকালবেলায় আপনি রুটিন দেখবেন আজকে কী বার, আজকে কখন কখন আপনার পড়ার কথা, এই রুটিন সকালবেলায় আপনার মাথার মধ্যে ঢুকাইতে হবে। এই পেইন সকালেই আপনাকে নিতে হবে। ভাই একটু কষ্ট করে দৌড়ান, 2টা মাস একটু রুটিনটা মেনটেন করেন, পরে দেখবেন যে আপনি অটোমেটিক রুটিনের সঙ্গে অ্যাটাচমেন্টে চলে আসছেন। হঠাৎ করে একটা জিনিস আপনার গ্রিপে আসে না। আরে একটা নতুন ফোন কিনলেও তো এই ফোন আপনার হাতে হঠাৎ করে আসে না। আপনার কয়েকদিন দেখবেন কোথায় ফিচার আছে, কোথায় কি আছে না আছে, এগুলো জানতেই তো কয়েকদিন চলে যায়। তাহলে একটা ফোন যখন আপনার হাতের কাছে আসতেছে, আপনি ফোনের সঙ্গে ইউজ টু হইতে গেলেও কিছুটা সময় লাগে। তাহলে একটা রুটিন আজকে বানাইলে কালকে থেকেই যে একদম ধুম করে রুটিন মাফিক চলতে পারবো এরকমও তো নয় বিষয়টা। এখানেও কিছুটা সময় লাগবে। আপনি মাঝখানে কি একটু কষ্ট করেন রুটিনের সঙ্গে, এই দেখবেন যে একটা সপ্তাহে 4 দিন আপনি মেনটেন করতে পারছেন, 3 দিন একটু ছাড়া ছাড়া হয়ে গেছে, পরের সপ্তাহে আরেকটু বাড়াই দেন, 5 দিন মেনটেন করার চেষ্টা করেন, তারপরের সপ্তাহে আবার একটু মেনটেন করার চেষ্টা করেন, 6 দিন কীভাবে মেনটেন করা যায়। ধীরে ধীরে দেখেন 1 মাসের মধ্যে আপনি রুটিনের সঙ্গে ইউজ টু হয়ে যাবেন। রুটিন ছাড়া আগাইতে পারবেন না ভাই, কোনো দিনও সম্ভব না। 3 দিন আগে বাংলা পড়া শুরু করছেন, হঠাৎ করে আপনার 3 দিন পরে মনে হবে আরে আমার তো বাংলা পড়ার কথা ছিল। আপনি 3 দিন পরে বাংলাটা খুলে যখন বের করবেন তখন দেখবেন যা পড়ছেন তার 70% মাথা থেকে আউট হয়ে যাবে। এটা আপনার দোষ না তো, এইটা আমাদের এই মেশিনটার সমস্যা। আমাদের মেশিনের ক্যাপাসিটি এরকম। একটা জিনিস একবার দেখে কখনোই তার 100% মনে রাখা যায় না, 30% মনে রাখা যায়। 2 বার দেখতেছেন 50%-এর মতো মনে রাখতে পারবেন, 3 বার দেখতেছেন 70%-এর মতন মনে রাখা সম্ভব। এবং আরেকটা বড় সমস্যা আমাদের, সেটা হচ্ছে আমরা রিভিশন দেই না। প্রতিদিন শুধু নতুন নতুন কোশ্চেন পড়তে থাকি। পরীক্ষার হলে গিয়ে আমাদের কোশ্চেন কমন পড়ে, উত্তর কমন পড়ে না। কোশ্চেন কমন পড়ে, উত্তর কমন পড়ে না। কেন? কারণ আপনার তো ওই যে রিভিশনের মাত্রা কম, আপনি কোশ্চেন দিকে মনে হয়েছে আরে এই কোশ্চেন তো কোথাও না কোথাও একটা দেখছিলাম আমি, কিন্তু উত্তর এ নাম্বার হবে নাকি সি নাম্বার, বি নাম্বার নাকি ডি নাম্বার, এটা নিয়ে কনফিউশন। কেন? রিভিশনের মাত্রা কম। এই কারণে আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট নতুন পড়ার আগে পুরাতন পড়া রিভিশনের দিকে একটু জোর বাড়ানো উচিত। নতুন পড়ার চাইতে পুরাতন পড়া আগে পড়েন ভাই। নতুন কিছু জানার আগে পুরাতন যে সময়গুলো আপনি দিছেন তার সময়টার পেছনে যে পড়াটা ছিল সেটা যেন 100% আমি আউটপুট পাই, তার জন্য রিভিশন জরুরি। এই কারণে রিভিশনের মাত্রাটা বাড়ান। দিনে যদি আপনি কথার কথা 6 ঘন্টা 7 ঘন্টা যদি আপনি রুটিন করেন পড়ার, এই 7 ঘন্টার মধ্যে 2 ঘন্টা সময় আপনাকে অ্যাটলিস্ট রাখতে হবে আপনার রিভিশনের জন্য। বাকি 5 ঘন্টা আপনি নতুন পড়া পড়েন, আপত্তি নাই, কিন্তু আগে নতুন না, আগে রিভিশন সাবজেক্টের, তারপরে ভাই নতুন পড়েন। এই কারণেই হচ্ছে এই সমস্যাগুলো বেঁধে যায়, আমাদের দ্রুত আউটপুটটা আসে না। কারণ আমরা প্রিপারেশন নেই, কিন্তু পারফেক্ট প্রিপারেশনটা নিতে পারি না। আমরা এই জিনিসগুলো আপনাদের সঙ্গে ধীরে ধীরে হচ্ছে জানাই দিব। ম্যাথ কখন পড়তে হয়, বাংলা কখন পড়তে হয়, অনেকে জানেন না যে ম্যাথ কখন পড়তে হয়, ঠিক আছে, ইংলিশ কখন পড়তে হয়। ঘুমানোর আগে আগে ম্যাথ পড়া শুরু করতেছেন, সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি শুরু করছেন ম্যাথ পড়া, ঠিক আছে। ঘুমানোর আগে আগে আপনি পড়তেছেন হচ্ছে কি, আপনি পড়তেছেন হচ্ছে ইংলিশের ভোকাবুলারি। সকালবেলা উঠে যায় দেখলেন ব্ল্যাকের বাংলা হয়ে গেছে লাল, আর এইদিকে রেডের বাংলা হয়ে গেছে কালো, ঠিক আছে। এখন কেন এরকম হয়ে যায়? কারণ আপনার এই টাইম স্লটটা ফাইন্ড আউট করা ঠিকঠাক মতো হয় নাই। সব সাবজেক্ট সব সময় পড়তে হয় না, এটাও আমরা আপনাদেরকে ক্লাসের মধ্যে জানাই দিব যে কোন সাবজেক্ট কখন আপনাদের পড়তে হবে। এইটার টেনশন আপনাদের না। আপনি কই থেকে পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কোন জায়গা থেকে আপনার পড়তে হবে, কতটুকু পড়তে হবে না, এই কাজগুলো আপনার না, এই কাজগুলো আমাদের। আপনাদের কাজ একটাই, শুধুমাত্র পড়া, একটা কাজ শুধু আপনাদের, বাকি কাজ সব আমাদের। আপনি কই থেকে পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কোনটা আপনার দরকার নাই, এগুলো আমরা জানাবো আপনাকে। কারণ আপনি যদি সব দায়িত্ব নেন তাহলে আমাদের কাছে কেন আসছেন? আপনি আমাদের কাছে আসার অর্থটাই তো হচ্ছে আপনার একটা দায়িত্ব আমাকে ছেড়ে দিয়েছেন ভাই, এবং এই 5টা দায়িত্ব হচ্ছে আমাদের। আপনাদের দায়িত্ব শুধু একটাই দিছি, শুধু পড়বেন, আর কিচ্ছু নাই। সব কিছু আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সব আছে, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব জানাই দিবে। ওকে, তাহলে একটা মোটামুটি ধারণা আমরা পেয়ে গেছি কিভাবে পড়ব, কিভাবে হচ্ছে আমাদের এই রাস্তাটা হাঁটতে হবে, এটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। আজকে আর এত কষ্ট দিব না, নেক্সট দিনে আরেকটু কষ্ট দিব, আবার আরেকটা টপিক নিয়ে আরেকটু হচ্ছে আমরা গবেষণা করব, কথা বলবো, অ্যান্ড দেন আমরা আমাদের এই বেসিকের কয়েকটা ক্লাস করার পরে হচ্ছে আমরা মূল ক্লাসটা শুরু করব, একদম লেকচার শিট দিয়ে হচ্ছে আমরা শুরু করার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে আপাতত এই পর্যন্তই থাকলো, আমাদের লাইভটা ক্লোজ।